আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আবার ওয়েলকাম তাপাস্ক্রিপ্ট বাংলায়। আজকে আমরা একটি প্রজেক্ট তৈরি করব এবং প্রজেক্টটি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করব। কোনো রকমের লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আমরা এই প্রজেক্টে ইউজ করব না। এই প্রজেক্টের মেইন যে অবজেক্টিভ, মেইন যে উদ্দেশ্য, সেটা হলো আমাদের কিছু লজিক বোঝা এবং যারা ডেভেলপাররা জাস্ট প্রোগ্রামিংয়ে এসেছেন বা ওয়েব প্রোগ্রামিং শিখতে চাইছেন বা লজিক নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটি খুবই উপকারী হতে চলেছে। কারণ এই প্রজেক্টে করার সময় আমরা বিশেষ কিছু জিনিস জাভাস্ক্রিপ্ট থেকে টাচ করব। যেমন ডম নিয়ে একটু কথা বলবো এবং ডম নিয়ে একটু আলোচনা করব। ডমের উপরে কাজ করব। ডম ছাড়াও তারপরে আমরা ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কাজ করব এবং কিছু ওয়েব এপিআই আছে জাভাস্ক্রিপ্টে, যেমন সেট টাইম আউট, সেট ইন্টারভাল, এই যে জিনিসগুলো। আর তারপরে তো আমাদের লজিক বিল্ডিং আছেই, কারণ আমরা ইউজ কেস সলভ করব। তো কি ইউজ কেস নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি সেটা একবার দেখে নিই। আজকের প্রজেক্টে আমরা একটা ইউআই ডেভেলপ করব, যেখানে আপনি ওটিপি, যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড, আমরা সকলে জানি আজকে মোবাইলের যুগে ওটিপি একটি সামান্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা আমাদের মোবাইলে আসে ভ্যালিডেশনের ক্ষেত্রে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটার উপরে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা বানাবো। অ্যাপ্লিকেশনটা খুবই সিম্পল। যখনই অ্যাপ্লিকেশন লোড হবে সেই টাইমে আমরা একটা ওটিপি পাবো। সেই ওটিপিটা 4 ডিজিটের একটি ওটিপি হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 2077 এবং তার উপরে ৪ টে জায়গা আছে, যেহেতু এটা 4 ডিজিটের ওটিপি। এই ৪ টে জায়গাতে এই ৪ টে নাম্বার, যে ডিজিটগুলো আছে সেগুলো একে ইনপুট করার জন্য। যেমন আমি যদি ইনপুট করতে থাকি 2, তারপরে 0, আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমি কিছু টাইপ করছি অটোমেটিক্যালি কিন্তু আমার যে ফোকাসটা সেটা নেক্সট ফিল্ডে চলে যাচ্ছে। আমাকে কিন্তু ট্যাব বা অন্য কিছু প্রেস করে করতে হচ্ছে না। এবং তার সাথে নিচে যদি দেখেন যে একটা ভ্যালিডেশন চলছে। আমি এখনো পর্যন্ত 20 টাইপ করেছি, কিন্তু আমার ওটিপিটা অ্যাকচুয়ালি 2077। তার মানে ওটিপি এখনো ম্যাচ হয়নি, সেজন্য ইনভ্যালিড ওটিপি দেখাচ্ছে। এবার যদি আমি আবার টাইপ করি 7, এখনো ইনভ্যালিড। যখনই আমি আবার 77 দেবো তখন বলছে ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি, মানে ওটিপি ইজ এক্স্যাক্টলি কারেক্ট। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা দেখতে খুব সহজ হলেও এর মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা জাভাস্ক্রিপ্টের বিশেষ কিছু টপিকের ওপরে জোর দিয়ে আমরা শিখতে পারবো। এবং এই সেম প্রজেক্টটিকেও আমরা কিন্তু আবার এনহ্যান্সও করতে পারি। যেমন ধরুন আমরা এরকম বলতে পারি যে একটা ওটিপি জেনারেট হওয়ার পরে আমরা 30 সেকেন্ড টাইম দিলাম, যে 30 সেকেন্ডের মধ্যে ওটিপিটা এক্সপায়ার হয়ে যাবে। আজকে মোবাইল অ্যাপ্লিকেশনের যুগে এটা একটা ভীষণ সামান্য ব্যাপার। কারণ আপনি যখন ওটিপি পান ওটা হয়তো 30 সেকেন্ড, 15 সেকেন্ড বা 1 মিনিটের জন্য ভ্যালিডেট থাকে এবং তারপরে ওটিপিটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে গিয়ে আপনি একটা নতুন ওটিপি পান। ঠিক এইরকম। লক্ষ্য করুন, আমি একটা নতুন ওটিপি পাবো 3147 এবং একটা টাইমার শুরু হয়েছে নিচে, যেটা বলছে ওটিপি উইল এক্সপায়ার ইন 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার দেখবেন ওটিপিটা চেঞ্জ হবে। দেখুন আপনি একটা নতুন ওটিপি পেলেন। আবার আপনার এক্সপায়ারিটা চলছে। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আমরা কিভাবে ভাবতে পারি প্লেইন জাভাস্ক্রিপ্ট দিয়ে, কোনো রিঅ্যাক্ট নেই এখানে, কোনো অ্যাঙ্গুলার নেই, কোনো ভিউ নেই, কোনো নেক্সট.js নেই। বেসিক জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল অ্যাপ্লিকেশন। কি তৈরি? তো চলুন শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে আমারও মোটিভেশন যথেষ্ট বাড়ে আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার জন্য, ভালো কনটেন্ট তৈরি করার জন্য। আর প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যারা আমার প্রজেক্ট করানো ভিডিও দেখেছেন আগে, সেটা আমার ইংলিশ চ্যানেলে হোক বা লার্ন উইথ সুমিতের সাথে যে কোর্সটা আমরা করছি সেই কোর্সে হোক, আমি সবসময় প্রেফার করি যে একটা প্রজেক্ট যখন আমরা বিল্ড করব, প্রজেক্টের আগে আমরা জেনে নিই যে আমরা স্ট্রাকচার নিয়ে, প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে কীভাবে ভাবছি। আর এটা আমি সবসময় রেকমেন্ড করি, তার কারণ হচ্ছে আমরা যখন ডিজাইন নিয়ে ভাবি, প্রথমে প্রজেক্টের স্ট্রাকচার নিয়ে ভাবি, ডিজাইন নিয়ে ভাবি, তখন আমাদের কোড করাটা অনেক ইজি হয়ে যায়। আর তার সাথে কিছু জিনিস অ্যাজ এ ডেভেলপার যখন আমরা ফলো করি, প্র্যাকটিস, সেটা যখন ফলো করতে থাকি প্রজেক্টের পর প্রজেক্ট না, তখন আমরা দেখতে পারবো যে আমাদের জিনিসগুলো অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো আমি অনেক বছর ধরে যে জিনিসগুলো প্র্যাকটিস করি, যে জিনিসগুলোকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ভাবি প্রজেক্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, এই যে ওটিপি বক্স অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা যদি একটু টুকরো করে ভেঙে নিই প্রথমে এবং সেটা ডিজাইন নিয়ে ভাবি, তাহলে দেখবেন যে আমরা সেটাকে ডিজাইনকে যখন কোডে ম্যাপ করব, সেটা কতটা একটা সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য এটাকে ভাবুন যে আমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এবার অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু জিনিস আছে। তার যে বাইরের যে ক্ষেত্রটা, এই যে অ্যাপটা, এটা ভাবুন যে একটা কন্টেনারের মধ্যে আছে। একটা কন্টেনার মানে কি? একটা বাক্স। তো বাক্সের মধ্যে যখন থাকে কোনো জিনিস, সেটাকে কন্টেনার বলি আমরা। তো সেই কারণে এটার একটা নামও দিতে পারি আমরা। এটার নাম দিয়ে দিই ওটিপি বক্স কন্টেইনার। আমরা এটাকে এই নামে ডাকবো এখন থেকে।
ওটিপি বক্স কন্টেনারের মধ্যে একটা হেডিং আছে। এইচটিএমএল এর ক্ষেত্রে হেডিং কী দিয়ে হয়? H1, H2, H3, H4 এগুলো দিয়ে হেডিং হয়। H1 মানে সবচেয়ে বড়, H2 মানে তার থেকে ছোট, এরকম। তো এক্ষেত্রে এটা H1 কিংবা H2 একটা ট্যাগ হতে পারে, যেটাকে আমরা বলবো ওটিপি বক্স হেডিং। অলরাইট? এবার দেখুন এখানে কিন্তু 4 টে ইনপুট বক্স আছে। এই 4 টে ইনপুট বক্স একটা আরেকটার সাথে রিলেটেড মানে আমি যখন এখানে প্রথমে 5 টাইপ করব, তখন এখানকার কার্সার অটোমেটিক্যালি পরের বক্সটাতে চলে যাবে। আবার আমি যখন এখানে 9 টাইপ করব, কার্সারটা কিন্তু আবার পরেরটায় চলে যাবে। এইভাবে এটা চলতে থাকবে। তার মানে একটা বক্স আরেকটা বক্সের সাথে রিলেটেড। এবার এখানে একটা ডিজাইন প্রিন্সিপাল আপনাকে মাথায় রাখতে হবে যে HTML এর ক্ষেত্রে যখন আপনি ইনপুট নিয়ে কাজ করছেন এবং সেক্ষেত্রে যখন ইনপুটগুলো একটা আরেকটার সাথে রিলেটেড, এবার শুধু ইনপুট নয়, হয়তো ইনপুটের সাথে বাটনও আছে। আপনার এখানে একটা টেক্সট বক্স আছে, তার সাথে একটা বাটন আছে। যখন এই জিনিসগুলো রিলেটেড, কারণ আপনি টেক্সট বক্সে কিছু টাইপ করে বাটনে একটা চাপ দিচ্ছেন, ধরুন সেটাও আছে। এই রিলেটেড জিনিসগুলোকে সবসময় একটা সাব কন্টেনার বা আরেকটা কন্টেনারের মধ্যে রাখার চেষ্টা করবেন। তাতে কি হবে? আপনার ওটাকে ইন্ডিভিজুয়ালি স্টাইলিং করতে বা ম্যানেজ করতে অনেক সুবিধা হবে। তো সেই জন্য আমি ভাবতে পারি যে আমার যে ইনপুট বক্সগুলো, এইগুলো এখানে আরেকটা সাব কন্টেনারের মধ্যে থাকবে এবং সেটার আমি নাম দিই ওটিপি বক্স লিস্ট। এবার এই যে নামগুলো আমি দিচ্ছি, এই নামগুলো আমি আমার মতো করে দিচ্ছি। আপনি যে কোনো নামই দিতে পারেন। কিন্তু আপনি যখন নাম দিচ্ছেন কোনো কিছুর, নামগুলো কিন্তু মিনিংফুল হওয়া দরকার। তার মানে আমি এখানে ওটিপি বক্স লিস্ট না দিয়ে পিজ্জা বক্স লিস্ট দিতে পারতাম। কিন্তু তাতে কি হতো? আমার তো এখানে পিজ্জা নিয়ে কোনো কারবার নেই। আমার এখানে ওটিপি নিয়ে কারবার। সেজন্য আমি এখানে ওটিপি বক্স লিস্ট দিয়েছি। তো নাম একটা ছোট্ট জিনিস হলেও সেটাকে কিন্তু সবসময় মিনিংফুল কোনো নামই দিতে হবে। ঠিক আছে? তারপরে এই জায়গাটাতে আমি একটা ওটিপি জেনারেট করে দেখাচ্ছি। তো সেই জন্য এটাকে আমি বলবো জেনারেটেড ওটিপি। একটা প্যারাগ্রাফ। ধরুন এটা HTML এর একটা P ট্যাগ হবে, যার মধ্যে আমরা এটাকে সেট করব। এবং সবার শেষে যখন আমার এই ওটিপিটা ম্যাচ করবে, তখন আমি বলব ওটিপি সাকসেসফুলি ম্যাচ করে গেছে। আর যদি না হয় তাহলে বলব যে ওটিপি ম্যাচ করেনি। সেই জন্য এটাকে আমরা আরেকটা পি ট্যাগ হিসেবে ধরতে পারি এবং ওটাকে আপাতত আমরা নাম দিই ওটিপি ভ্যালিডেশন মেসেজ। তাহলে এই হলো আমার পুরো স্ট্রাকচারটা। এখন আমার কাছে স্ট্রাকচার রেডি। তাহলে এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করে আমি কিন্তু আমার HTML-টাকে একদম খুব তাড়াতাড়ি লিখে দিতে পারি। এবং HTML-টা এরকম হবে যে একটা বডি ট্যাগ থাকবে, তার মধ্যে একটা div নেব আমরা। এই যে divটা ওটিপি বক্স কন্টেনার, তার মধ্যে একটা H1 বা H2 টেক্সট থাকবে। তার মধ্যে আমরা আরেকটা div নেব, তার মধ্যে 4 টে ইনপুট বক্স নেব এবং তার নিচে একটা p ট্যাগ থাকবে এবং তার নিচে আরেকটা p ট্যাগ থাকবে। দ্যাটস ইট। সিম্পল। HTML এর ক্ষেত্রে আইডি হচ্ছে ইউনিক একটা এলিমেন্টের। তো সেই আইডি দিয়ে যাতে আমরা ওই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি। কারণ যখন আমরা এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা এলিমেন্টের উপরে বিভিন্ন রকমের লজিক লাগাতে পারবো। সেটা আমরা জাভাস্ক্রিপ্টে করতে পারবো। সেটা পরে আসছে। তো প্রথমে আমাদের কাজ এই স্ট্রাকচারটাকে HTML এ করা। তারপরে যতটুকু স্টাইল দরকার, আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যতটুকু স্টাইল আমাদের করতে হবে, সেইটুকু স্টাইল লেখা। তার কারণ হচ্ছে প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নেব, সবকিছু একটা টেস্ট করে নেব। তারপরে ফাইনালি আমরা জাভাস্ক্রিপ্টে যাব এবং গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের লজিকটাকে সম্পূর্ণ করব। তো চলুন প্রথমে HTML দিয়ে শুরু করা যাক। আমি এখন VS কোড খুলে নিয়েছি, আমার ফেভারিট কোড এডিটর। তো VS কোডে এসে একটা ফোল্ডারের মধ্যে প্রথমে আমি ক্রিয়েট করি একটা নতুন ফাইল, যেটার নাম দেব index.html। এবার VS কোড একটা জিনিস সাপোর্ট করে, যেটার নাম হচ্ছে ইমেজ। ইমেজ মানে হচ্ছে আপনি অনেক কিছু শর্টকাট ইউজ করতে পারেন এবং শর্টকাট দিয়ে আপনি কিন্তু অনেকগুলো কোড খুব সহজে লিখতে পারেন। যেমন ধরুন আমি যদি এই যে HTML-টা লিখছি, এটার একটা স্ট্রাকচার খুব ইজিলি বানাতে চাই, পুরো স্ট্রাকচারটা নিজে কোড না লিখে, তাহলে আমি যদি শুধুমাত্র এই যে এক্সক্লেমেটরি যে সাইনটা আছে এইটা লিখি, দেখুন এখানে এসে যাচ্ছে ইমেজ অ্যাব্রিভিয়েশন বলে একটা জিনিস, এই যে রাইটে এইখানে। তো এরপরে যদি আমি এখানে এন্টার দিই, তাহলে দেখবেন আমার HTML একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে স্ট্রাকচারটা, যেটার কথা আমরা বলছিলাম। এবার আপনি যদি এইটা প্রথমবার দেখে থাকেন, তাহলে আমি বলে রাখি যে VS কোডে ইমেজ হচ্ছে একটা ভীষণ শক্তিশালী ব্যাপার, যেক্ষেত্রে আপনাকে কোড খুব কম লিখতে হবে। এবং আপনি যদি ইমেজ জানেন এবং এটাকে পরিষ্কারভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কোড লেখার যে ফ্লোটা সেটা অনেক ভালো হয়ে যাবে। আমার ইংলিশ চ্যানেলে ইমেজের উপরে একটা ভিডিও আছে, যে ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে আছে। সেই ভিডিওটা কি একবার দেখতে পারেন, কারণ সেটা পুরোপুরি একটা হ্যান্ডস অন ভিডিও। মানে আমি প্রত্যেকটা ইমেজকে ধরে ধরে শিখিয়েছি এবং কাজের ক্ষেত্রে যে সমস্ত ইমেজগুলো আপনার সবথেকে বেশি দরকার, সেইগুলোর এরকম 10টা এরকম ইমেজ আমি শিখিয়েছি, যেগুলোকে আপনি নোট ডাউন করতে পারেন এবং সেগুলোকে আপনি আপনার প্রোগ্রামিংয়ে সবসময় ইউজ করতে পারেন। তো ভিডিওটা দেখবেন। আচ্ছা, এবারে আমি তো একটা HTML তৈরি করে নিয়েছি। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা বডি আছে, বডি ট্যাগ। তাহলে বডি ট্যাগের ভিতরে আমার যে প্রথম যে কন্টেনারটার কথা আমরা ভাবছিলাম, ডিভটা, সেটা আমরা লিখে ফেলি। ঠিক আছে? তো এই যে ডিভটা, প্রথম টপ লেভেল ডিভটা, এটার একটা আইডি দিয়ে দিই আমরা, যাতে আমরা এই ডিভটাকে যে কোনো জায়গাতে চিনতে পারি। সেটার জন্য আমরা দিয়ে দিই
এর আইডিটা ওটিপি বক্স আইডি, আর এর সাথে আমরা একটা ক্লাস নেমও দিয়ে দিই, যাতে আমরা এই ডিভটাকে স্টাইল করতে পারি যে কোনো মুহূর্তে আমাদের দরকার পড়ে। সেটা দিয়ে দিই ওটিপি বক্স কন্টেইনার বলে আমরা একটা ক্লাসও এখানে দিয়ে দিলাম। তাহলে আমার প্রথমে বাইরের যে ডিভটা দরকার ছিল সেটা হয়ে গেল। তারপর আমরা হেডার দেবো, তাই তো? সেই জন্য H1 H2 যে কোনো কিছু নিতে পারি, H1ই নিয়ে নিই এবং এখানে আমরা বলি এন্টার ওটিপি। ঠিক আছে? এবার এইটুকু যে করেছি, এইটুকু করাতে আমরা কিন্তু এন্টার ওটিপি বলে যে টেক্সটটা, এটা আমাদের ওয়েব পেজে আমাদের দেখতে পাওয়া উচিত। ভিএস করে আমার একটা এক্সটেনশন ইনস্টল করা আছে, যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার। একটি খুব ভালো এক্সটেনশন, যেটা দিয়ে আপনি একটা সার্ভার ভিএস কোড থেকেই চালাতে পারেন এবং সেখান দিয়ে সেই সার্ভার দিয়ে আপনি আপনার এইচটিএমএল পেজকে সার্ভ করতে পারেন। তো আমি এক্স্যাক্টলি এটা ইনস্টল করে নিয়েছি। যখনই আমি এইচটিএমএল পেজটা খুলছি, নিচে কিন্তু এই যে এখানে গো লাইভ বলে দেখা যাচ্ছে, এই গো লাইভের উপর যদি আপনি ক্লিক করেন, দেখুন আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে এন্টার ওটিপি। এই যে আমার যে H1 যে টেক্সটটা দিয়েছি সেই টেক্সটটা এখানে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার পেজটা এখনো পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। তাহলে আমরা এগিয়ে যাই আরো। তাহলে H1 এর পরে এবার আমাদের 4টে ইনপুট বক্স আনতে হবে। 4টে ইনপুট বক্স আমরা ভেবেছি কি একটা ডিভের মধ্যে রাখবো। সেজন্য আরেকটা ডিভ আমরা ক্রিয়েট করি। এই ডিভের একটা আইডি দিয়ে দিই, যেটাকে বলি আমরা ওটিপি বক্স লিস্ট আইডি। ওকে? একটা ক্লাসও দিয়ে দিই, যাতে আমরা এটাকে চাইলে স্টাইল করতে পারি। সেটাকে বলি ওটিপি বক্স লিস্ট। কেমন? এইবার এর ভিতরে আমরা 4টে ইনপুট বক্স নেব। ইনপুট বক্স HTML এ আনার জন্য আমরা করব হচ্ছে ইনপুট টাইপ টেক্সট রাখি, একটা ক্লাস অ্যাড করি এবং ক্লাসে আমরা ক্লাস নেম দিই ওটিপি হাইফেন বক্স, যাতে আমরা ক্লাসটা ইউজ করে এটাকেও আমরা স্টাইল করতে পারি। এবং প্রত্যেকটা বক্সে একটার বেশি ক্যারেক্টার আমরা অ্যাকসেপ্ট করব না। একটা ক্যারেক্টার প্রেস করার সাথে সাথে যে ডিজিটটা আমরা প্রেস করছি, সেটার সাথে সাথে কিন্তু আমরা নেক্সট ডিজিটে চলে যেতে চাই, তাই না? তো সেই জন্য সেই কারণে আমরা এটাকে করতে পারি ম্যাক্স লেন্থ বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেখানে আমরা দিতে পারি 1। তাহলে ইনপুট টাইপ টেক্সট ক্লাস ওটিপি বক্স আর ম্যাক্স লেন্থ 1। এইটার আমার 4খানি টেক্সট বক্স লাগবে। তার প্রথমটা তো আছেই, আরও 3টে আমি অ্যাড করে নিই। ঠিক আছে? এই মুহূর্তে গিয়ে আমি আমার ইউআইটা একবার দেখি। দেখুন এন্টার ওটিপি এবং 4টে বক্স এখানে আছে। আমি এই 1 এর পরে অনেক কিছু টাইপ করার চেষ্টা করছি, কিন্তু আমি কিছুই কিন্তু টাইপ করতে পারছি না। ঠিক আছে? দেখুন একটাই ক্যারেক্টার নিচ্ছে এখন, আর কোনো ক্যারেক্টার কিন্তু নিচ্ছে না। এইবারে আমার কাজ হবে হচ্ছে আরও 2খানা পি ট্যাগের কথা আমরা বলেছিলাম, যেটা জেনারেটেড ওটিপি আইডি নেবে, আর একটা হচ্ছে আপনার যে রেজাল্টটা, ভ্যালিডেশনের মেসেজের রেজাল্টটা সেটা দেবে। তো সেই দুটোকে আমরা অ্যাড করে নিই। আমি 2টো পি ট্যাগ অ্যাড করেছি এখানে। একটা পি ট্যাগের আইডি দিয়েছি জেনারেটেড ওটিপি আইডি, একটা ক্লাস, আবার এটার একটা আইডি আছে, তার একটা ক্লাস। ব্যাস এইটুকুই হচ্ছে আমার HTML এর স্ট্রাকচার। এর বেশি কিন্তু কিছু করার নেই আমার কাছে। এইবারে আমি চাইবো যে যেভাবে আমরা অ্যাপ্লিকেশনটাকে দেখেছিলাম প্রথমে, তার যে স্টাইল, তার যে জিনিসপত্র, সেই সমস্ত স্টাইলেই যেন আমার অ্যাপ্লিকেশনটা আসে। তো সেইজন্য আমাকে একটি CSS ফাইল এবার ক্রিয়েট করতে হবে, যার মধ্যে আমি সমস্ত স্টাইলগুলো লিখবো। সেজন্য এখানে এসে আবার নিউ ফাইল করে index.css আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই। ঠিক আছে? এবার এই CSS ফাইলকে আমার HTML এ ইনক্লুড করতে হবে। তা না হলে HTML কখনোই জানবে না যে আমাদের CSS ফাইল কোথায় আছে, এর মধ্যে কি স্টাইল লেখা আছে, স্টাইলগুলো কিভাবে আমার এলিমেন্টের উপর এপ্লাই করতে হবে, এই সম্পর্কে কিন্তু HTML এর কোনো জ্ঞান থাকবে না। সেই জন্য আমি চলে আসবো আবার HTML এ, চলে যাব হেড ট্যাগের মধ্যে। প্রথমে এই টাইটেলটাকে চেঞ্জ করে নিই। এটাকে আমরা বলি ওটিপি বক্স, যাতে আমাদের ব্রাউজারের উপরে আমরা ওটিপি বক্সটাকে দেখতে পারি। এরপরে এসে আমরা স্টাইল শিটটাকে অ্যাড করব। স্টাইল শিট অ্যাড করার জন্য HTML এ যে ট্যাগটা ইউজ হয় সেটার নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ, LINK, এবং তারপরে একটা অ্যাট্রিবিউট থাকে REL বলে, রেল অ্যাট্রিবিউটে আমাদের বলতে হয় আমরা স্টাইল শিট নিয়েছি, এবং আরেকটা অ্যাট্রিবিউট থাকে href, যেখানে আমাদের দিতে হয় যে আমাদের স্টাইল শিটটা কোথায় আছে, কোন CSS ফাইলে আছে। তো সেটাকে লেখার জন্য আপনাকে কিন্তু আবার কোড মনে রাখতে হবে না, ইমেজ যদি মনে রাখেন। আমি দেখুন লিখছি LINK, সাথে সাথে আমি এখানে দেখুন CSS আছে। আমি এটাকে যদি সিলেক্ট করি, এই ট্যাগটা কিন্তু অটোমেটিক্যালি আমার কাছে চলে আসছে। লিঙ্ক রেল স্টাইল শিট href style.css দিয়েছে, এই জায়গাটাতে এটাকে মুছে দিয়ে আপনি দেবেন যে CSS ফাইলটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে index.css ফাইল। হয়ে গেল, ব্যাস এইটুকুই কাজ। এবারে index.css ফাইলে গিয়ে আমরা এই একটা জিনিসের উপরে কিছু কিছু স্টাইল অ্যাপ্লাই করব, যাতে আমাদের এই যে ইউআইটা এখন আমরা দেখছি, এই ইউআইটা এইরকম বাজেভাবে না হয়ে একটা ভালো ইউআই, যেটা আমরা ধারণা করেছি প্রথমে, সেই ইউআইটা আমাদের কাছে আসে। আমরা একটা জিনিস ধারণা করেছি যে এই যে ইউআইটা, এটা একটা ডার্ক থিমে হবে, তাই তো? তো সেই জন্য index.css এ এসে প্রথমে আমরা বডিতে কিছু স্টাইল অ্যাড করব। প্রথম যে স্টাইলটা অ্যাড করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বলতে পারি ব্ল্যাক। আপনারা ব্ল্যাকের কোডও দিতে পারেন। আর যে টেক্সট কালার, সেটা কালার দিয়ে আমরা কালার অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা
হোয়াইট দিতে পারি বা কোডও দিতে পারি। দেখুন যারা অলরেডি টেলুইন সিএসএস নিয়ে কাজ করছেন, তারা কিন্তু আস্তে, আস্তে যখন এই যে সিএসএস নিয়ে আমরা কাজ করছি, তখন টেলুইন সিএসএসটা কত একটা ভালো জিনিস বা এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, কতটা আমাদের লাইফকে চেঞ্জ করে দিয়েছে সেগুলোকে আস্তে, আস্তে আপনারা অ্যাপ্রিশিয়েট করতে পারবেন। ঠিক আছে? আমরা ভবিষ্যতের প্রজেক্টে সিএসএস ইউজ না করে টেলুইন সিএসএস ইউজ করব। কিন্তু এখন আমরা সিএসএস ইউজ করছি যাতে কিছু প্রপার্টি আমরা বুঝতে পারি। এই যে আমাদের ওটিপি বক্স কন্টেনার আছে, এইখানে আমরা ফ্লেক্স লেআউট ইউজ করব। ঠিক আছে? ফ্লেক্স। আমরা এটা সম্পর্কে একটু কথা বলি। HTML এ বিশেষ কিছু লেআউটিং আমরা ইউজ করতে পারি। যেমন আমরা কোনো জিনিসকে গ্রিড মানে হচ্ছে ধরুন একটা ছোট, ছোট বাক্স এবং সে বাক্সের মধ্যে কিছু, কিছু জিনিস পুড়ে দেওয়া। ঠিক আছে? এরকম গ্রিড হিসেবে ভাবতে পারি বা ফ্লেক্স মানে একটা ফ্লেক্সিবল লেআউট হিসেবে ভাবতে পারি। এই ধরনের লেআউটিং আমরা HTML এ করতে পারি CSS দিয়ে। ভবিষ্যতে এগুলোর ইন-ডেপথ ভিডিও আসবে যে গ্রিড কি, ফ্লেক্স কি, এদের মধ্যে ডিফারেন্সিয়েশন কি। কিন্তু এই মুহূর্তে এই প্রজেক্টটার জন্য বুঝে রাখুন যে আমরা ফ্লেক্সিবল একটা লেআউট ইউজ করব। যে লেআউটটা আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে রেসপন্সিভ হতে সাহায্য করবে। এটা মানে কি? রেসপন্সিভ মানে? মানে এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা বিভিন্ন রকম রেজোলিউশনে খুলব, সেটা আমরা খুলি হয়তো ল্যাপটপের রেজোলিউশনে, বড় প্লাজমা টিভিতে বা আমাদের ছোট মোবাইলে, আমাদের অ্যাপ্লিকেশনে যাতে ব্রেক না হয় এবং এই যে এলিমেন্টগুলো আমরা লিখছি, সেই এলিমেন্টগুলো যাতে অটো অ্যাডজাস্টেড হয় ওর মধ্যে। একটা ফ্লেক্সিবল লেআউট, ঠিক আছে? তো সেই কারণে আমাদের যেহেতু রুট কন্টেইনার, এই যে ডিভটা, এই ডিভ লেভেলে, এই যে রুট লেভেলে আমরা ফ্লেক্স লেআউটটা লাগাবো, যাতে এই ডিভের সমস্ত চিলড্রেন ওই ফ্লেক্স লেআউট মেনে ডিভের মধ্যে কাজ করতে পারে। ঠিক আছে? তো সেই জন্য এই ওটিপি বক্স কন্টেইনার এইটাকে আমরা কপি করি ক্লাসটাকে, করে CSS এ এসে যখন আমরা ক্লাসের ওপরে কোনো স্টাইল লাগাই তখন ডট দিয়ে তারপরে ক্লাস নেমটা দিতে হয়, এটা আমরা জানি এবং এর মধ্যে আমরা কিন্তু লেখা শুরু করব স্টাইলগুলো। বডি কিন্তু ক্লাস নেম নয়, বডি ছিল হচ্ছে একটা ট্যাগ। এই জন্য এর আগে কোনো ডট বা অন্য কিছুর দরকার নেই, সেই জন্য বডির উপরে আমরা লাগাইনি। এবার ওটিপি বক্স কন্টেনারে এসে আমরা যদি ফ্লেক্স লেআউট করতে চাই, আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স লেআউটে আমরা বলতে পারি যে কোন ডাইরেকশনে আমরা ফ্লেক্সিবিলিটি চাই। আমরা সমস্ত এলিমেন্টগুলোকে রো হিসাবে দেখতে চাই বা কলাম হিসেবে দেখতে চাই। আপনারা যদি একবার HTML এ গিয়ে দেখেন, আমরা ডেফিনিটলি এটাকে কলাম হিসেবে দেখতে চাই। কলাম মানে হচ্ছে একটার নিচে আরেকটা। আমরা প্রথমে দেখতে চাই একটা এন্টার ওটিপি, তারপরে দেখতে চাই এই ডিপটাকে, তারপরে দেখতে চাই এই পিটাকে, তারপরে দেখতে চাই এই পিটাকে। তার মানে ডেফিনিটলি আমাদের যে ডাইরেকশনটা ফ্লেক্সের সেটা হবে হচ্ছে কলাম। ঠিক আছে? হলো? এইবারে এই যে টোটাল জিনিসটাকে আমরা চাই যে পেজের সেন্টারে আসুক। CSS দিয়ে বিভিন্নভাবে আপনি এলিমেন্টকে পেজের সেন্টারে নিয়ে আসতে পারেন বা আপনার এলিমেন্ট যে কম্পোনেন্টের বা কন্টেনারের মধ্যে আছে তার সেন্টারে নিয়ে আসতে পারেন। একটা ভাবে যেভাবে আপনি নিয়ে আসতে পারেন সেটা ফ্লেক্স লেআউট দিয়ে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে জাস্টিফাই কনটেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, এই দুটো অ্যাট্রিবিউট যদি আপনাকে কিছু সেন্ট্রালাইজ করতে হয়। ঠিক আছে? তো এখনো পর্যন্ত যেটুকু আমরা লিখেছি তাতে গিয়ে আমাদের ইউআইটা দেখা উচিত। দেখুন ডার্ক হয়ে গেছে থিম এবং এন্টার ওটিপি যেটা বাঁদিকে ছিল সেটা সরে এসে সেন্টারে হয়েছে। এই জিনিসগুলো আপনি সেন্টার বুঝতে পারছেন না, তার কারণ হচ্ছে এই জিনিসগুলোর যে উইথগুলো আছে সেগুলো খুবই বড়। যখন আমরা এগুলোকে মেনটেন করা শুরু করবো এবার উইথগুলো আস্তে আস্তে দেখবেন এগুলো ঠিকঠাক কাজ করবে। অলরাইট, এইবারে সেম জিনিসটা ফলো করে আমরা এই লেআউটটাকে করেছি। এবারে এই যে লেআউটে যে জিনিসগুলো করেছি সেটাকে ফলো করে আমরা কিন্তু এইটাকে কন্ট্রোল করতে পারি। এই যে ওটিপি বক্স লিস্ট এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এর মধ্যে যে ইনপুট বক্সগুলো আছে এগুলো যে এদের যে স্বাভাবিক যে নেচার, স্বাভাবিক যে স্বভাব, সেই স্বভাব অনুযায়ী এরা কিন্তু আমাদের পেজের ওপরে এসে গেছে। কিন্তু আমরা কি চাই যে এই ইনপুট বক্সগুলো ফ্লেক্সিবল হোক। ফ্লেক্স লেআউট যখন আমরা এই ডিভের উপরে লাগাচ্ছি তখন এর ইমিডিয়েট চিলড্রেনের উপরেই কাজ করবে। এই মধ্যে যদি আবার কোনো চিলড্রেন থাকে তার উপরে কিন্তু ফ্লেক্স লেআউট কাজ করবে না। এখানে ফ্লেক্স লেআউটকে কাজ করার জন্য এর যে প্যারেন্ট সেখানে আপনাকে আবার ফ্লেক্সিবল লেআউট করতে হবে। তার মানে এই যে ইনপুট বক্সগুলো এগুলোকে যদি আপনাদের ফ্লেক্সিবলি আপনাকে মেনটেন করতে হয় তাহলে এর যে প্যারেন্ট এই যে ডিভ এখানে কিন্তু আপনাকে আবার একটা ফ্লেক্স লেআউট লাগাতে হবে। তো সেই কারণে আমি আবার CSS এ এসে এখানে করে দেবো ডিসপ্লে ফ্লেক্স। এখানে ডাইরেকশন কি হবে? আমরা চাই যে টেক্সট বক্সগুলো পাশাপাশি বসুক, তার মানে হচ্ছে রো ডাইরেকশন হবে। এখানে যেমন ডাইরেকশন হচ্ছিল কলাম, এখানে হবে ডাইরেকশন রো। কিন্তু ফ্লেক্স লেআউটের ক্ষেত্রে আপনি যদি কোনো ডাইরেকশন মেনশন না করেন তাহলে বাই ডিফল্ট ডাইরেকশন হচ্ছে রো। তো সেই জন্য আমি আবার এক্সট্রা করে মেনটেন করছি না, কারণ এক্সট্রা করে কোড লেখার দরকার নেই। এবার যদি আমরা যাই, আগে কিরকম উপর নিচে এরকম করেছিল, এখন কিরকম ফ্লেক্সিবিলি এটা হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমি যখন এবার এর যে উইথগুলোকে কন্ট্রোল করা শুরু করবো এবং টেক্সট বক্সের উপরে আমি যখন স্টাইল করা শুরু করব দেখবেন এটা আরও ভালোভাবে অ্যালাইন হওয়া শুরু হয়েছে।
এবার চলে যাই আমাদের কোডে। টেক্সট বক্সের উপরে কাজ করার জন্য আমাকে এই যে ক্লাস ওটিপি বক্স এর উপরে কাজ করতে হবে। ঠিক আছে? এবার এই ওটিপি বক্সের উপরে আমি আমার স্টাইল লিখবো। এখানে একটা কথা বলে রাখি আপনাকে, ক্লাস কিন্তু একটা ডকুমেন্টে বারবার রিপিট হতে পারে। কারণ ক্লাস ইউনিক না। ইউনিক কি? ইউনিক হচ্ছে আমাদের আইডি। এইবারে আমি যখন ক্লাস নেম দিয়ে যখন ক্লাস লিখছি ওটিপি বক্স, এই ওটিপি বক্সটা হয়তো আপনার এই এইচটিএমএল ডকুমেন্টে বা আপনার টোটাল অ্যাপ্লিকেশনে অন্য কোথাও ইউজ হয়েছে। এটা হতেই পারে, করতেই পারে। তো সেক্ষেত্রে এই ওটিপি বক্সটা যদি এই যে পার্টিকুলার জায়গাতে এর যেভাবে বিহেভ করা উচিত, যদি অন্য জায়গাতে ওটিপি বক্সকে অন্যরকমভাবে বিহেভ করার কথা থাকে, তাহলে কিন্তু আপনি ওটিপি বক্সকে এরকমভাবে খোলাভাবে স্টাইলিং করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে একটা রুল ইউজ করতে হবে সিএসএস এর। সেই রুলটা হচ্ছে, যখনই আপনি একটা স্পেসিফিক এলিমেন্টকে তুলে স্টাইল করতে চান, তখন তার প্যারেন্টকে ধরে যদি আপনি স্টাইল করেন, সিএসএস কি করবে? সিএসএস ওর একটা ম্যাচিং রুল লাগাবে। তার মানে আমি যদি করি ওটিপি বক্স লিস্টের মধ্যে ওটিপি বক্স থাকলে তবেই ওটিপি বক্সের উপরে কিছু স্টাইল অ্যাপ্লাইং করুন। তাহলে যখনই কোনো একটা ইনপুট টেক্সট বক্স যার ক্লাস আছে ওটিপি বক্স, যেটা একটা ডিভ আছে, ডিভের ভিতরে একটা ওটিপি বক্স লিস্টের মধ্যে ইউজ হয়েছে, তখনই হচ্ছে তার পার্টিকুলার স্টাইলটা অ্যাপ্লাই হবে, না হলে হবে না। কিন্তু আমি যেভাবে এখন লিখেছি, আমি যদি ওটিপি বক্স খালি এটাকে এইভাবে লিখি, তার মানে যেখানে ওটিপি বক্স আছে সেখানে স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওইটা একটু প্রবলেমেটিক হতে পারে এবং বাগস আসতে পারে। সেই জন্য আমরা কি চেষ্টা করব যে আমরা এর যে প্যারেন্ট আছে তার স্টাইলটাও নিয়ে আমরা বলি যে এই ওটিপি বক্স লিস্টের মধ্যে যে ওটিপি বক্স আছে স্পেস দিয়ে আবার ওটিপি বক্স, সেই ওটিপি বক্সকে আমি স্টাইল করতে চাই। বাকি যে কোনো জায়গাতে যদি ওটিপি বক্স থাকে আমি সেগুলোকে হাত লাগাতে চাই না। তো এই যেটা রুল আপনাকে বললাম এইমাত্র, সেটা যদি আপনাকে লিখতে হয়, তাহলে আপনি প্রথমে প্যারেন্টের যে ক্লাস নেম সেটা দেবেন স্পেস দিয়ে, তারপর চাইল্ডের ক্লাস নেম দেবেন, তারপর তার ভিতরে কিন্তু আপনার স্টাইলগুলোকে লেখা শুরু করবেন। যেমন আমরা টেক্সট বক্সের ক্ষেত্রে স্টাইলগুলোকে এইভাবে দিই। টেক্সট বক্সে একটা উইথ দিয়ে দিই, সেটা দিই ধরুন 20 পিক্সেল। একটা মার্জিন দিই যাতে টেক্সট বক্সের দুপাশে বা ডান পাশে একটা গ্যাপ থাকে, দুটো টেক্সট বক্সের মধ্যে একটা গ্যাপ থাকে, সেই জন্য একটা মার্জিন রাইট আমরা দেবো। মার্জিন রাইট দেবো আমরা 5 পিক্সেল। দেখুন আপনাদের সিএসএস এর একটা কনসেপ্ট যেটা বক্স মডেল, এটা আপনাদের বুঝতে হবে। সিএসএস এর মেইন যে জিনিস সেটা হচ্ছে বক্স মডেল, যার মাধ্যমে আপনি প্যাডিং মার্জিন এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবেন। আমি বক্স মডেল নিয়ে একটা ভিডিও বানাবো খুব শিগগিরই, যাতে এগুলোকে আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পারি। অলরাইট, তাহলে মার্জিন দিলাম এবং তারপরে এর মধ্যে যে টেক্সটগুলো লিখবো সেগুলোকে আমি করবো সেন্টার লাইন, যাতে ওগুলো মধ্যখানে আসে। এগুলোকে লেফট রাইট সেন্টার এরকম করতে পারি। একটা ছোট বক্স শ্যাডো দিই। বক্স শ্যাডো মানে হচ্ছে আমাদের যে বক্সটা আছে ছোট্ট টেক্সট বক্স, তার পিছনে একটা ছোট্ট ছায়া মতো থাকবে এবং সেই ছায়ার কালারটা আমরা দিতে পারি। সেজন্য বক্স শ্যাডো দিই। কতটা ডিপ শ্যাডো দেবো সেটা ডিপেন্ড করা হচ্ছে এই পিক্সেলটার উপরে। আমরা আপাতত 1 পিক্সেল 1 পিক্সেল করে চারিধারে 1 পিক্সেল করে টিল কালারটা দিচ্ছি, একটা গ্রিনিশ একটা কালার, ব্ল্যাকের উপরে দেখতে ভালো লাগবে। আমরা কোনো বর্ডার এখানে চাই না, এই জন্য আমরা বলে দিই বর্ডার নান। আর একটা বর্ডার রেডিয়াস দিতে পারি যাতে ওর কার্ভগুলো একটু সার্কেল টাইপের হয়, দেখতে ভালো লাগে। সেটা 5 পিক্সেল। ঠিক আছে? এইবার এইটুকু করার পর, এইটুকু স্টাইল করার পর আমাদের মোটামুটি অনেকগুলো স্টাইলই হয়ে গেছে। আমরা এবার ইউআইটা দেখি। দেখুন, ঠিক যেরকম আমরা ইউআইটা ভেবেছিলাম প্রথমে, আমাদের কিন্তু ইউআই এখন সেরকম দাঁড়িয়ে গিয়েছে। 4টে বক্স, পিছনে যে ছায়াটা দেখতে পাচ্ছেন, হালকা ছায়া টিল কালারের, এবং এর মধ্যে আপনি ইনপুট করতে পারবেন। কি গুড না? এবারে চলে যাই আবার এইচটিএমএল এ। আমাদের বাকি থাকলো হচ্ছে এই যে পি ট্যাগ, এইটাকে কিছু করা, এটার একটা কিছু স্টাইল করা। কারণ যখন ওটিপিটা আসবে, ওটিপিটা কিভাবে আসবে, আর ওটিপিটা যখন ম্যাচ করবে তখন তার যে ভ্যালিডেট মেসেজ, সেখানে দুরকম মেসেজ হতে পারে। একটা মেসেজ হতে পারে আপনার সাকসেস মেসেজ, আর একটা মেসেজ হতে পারে আপনার ফেলিয়ার মেসেজ। এই মেসেজগুলো কীভাবে স্টাইল হতে হবে এইটা আমরা করব। তাহলে এবারে আমাদের নেক্সট কাজ হবে আমাদের জাভাস্ক্রিপ্টে ঢোকা। জাভাস্ক্রিপ্টে গিয়ে আমরা শুরু করব হচ্ছে এই যে বক্সের ওপরে যে টাইপ করছি, প্রথম বক্সে টাইপ করছি, সেকেন্ড বক্সে চলে যাচ্ছে, তারপর তার বক্স পরের বক্সে চলে যাচ্ছে, তারপর তারপরের বক্সে চলে যাচ্ছে। এই যে লজিক, এই লজিকগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে, এবং জেনারেট ওটিপির জন্য কীভাবে ওটিপি জেনারেট করতে হবে, তারপরে তার ভিত্তিতে কীভাবে দুটোকে ম্যাচ করতে হবে, এখানে কীভাবে লিখতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা শুরু করি। এবারে তো আমাদের জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে, তো সেই জন্য আমরা index.js বলে এখানে একটা ফাইল ক্রিয়েট করি, জাভাস্ক্রিপ্ট ফাইল, এবং এই জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে আমরা লোড করব হচ্ছে আমাদের এইচটিএমএল এ। তার কারণ হচ্ছে এইচটিএমএল কে জানতে হবে যে কোন জাভাস্ক্রিপ্ট ফাইল এইচটিএমএল এর উপরে যে সমস্ত ট্যাগগুলো আমরা লিখেছি, যে সমস্ত সেকশনগুলো তৈরি করেছি তার উপরে কাজ করবে। যেমন আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস এর একটা সম্পর্ক বানিয়েছিলাম একটু কিছুক্ষণ আগে লিঙ্ক দিয়ে, ঠিক সেই রকমই আমরা আরেকটি ট্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে স্ক্রিপ্ট, এবং আপনারা যদি src দেন
এবং তারপরে এন্টার করেন এগেন ইমেজ তৈরি করে দেবো ট্যাগটা এবং এখানে এসে আমরা করব index.js। এখানে একটা কথা বলে রাখি, এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা তৈরি করলাম তার মধ্যে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো কিন্তু এখন আমাদের এই যে সমস্ত ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর উপরে কাজ করা শুরু করবে ডম লেভেলে। ডমটা কি? আমরা যদি পরিষ্কার একবার ব্রাউজারে যাই এবং এখানে এসে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, এইখানে যদি আপনি দেখেন আমরা যে এইচটিএমএলটা লিখেছি সেই এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কিন্তু এক্স্যাক্টলি আমি আমার ব্রাউজারে দেখতে পাচ্ছি। এই যে বডির পরে ডিভ, তারপরে H1 ডিভ, এই সমস্ত জিনিসগুলো। এইচটিএমএল যদি আপনারা একটু গাঢ়ভাবে দেখেন বা এটা ডিপলি দেখেন, অ্যাকচুয়ালি কিন্তু ট্রি স্ট্রাকচার। টপে একটা রুট আছে যেটা এইচটিএমএল, তার মধ্যে হেড আছে, তার মধ্যে বডি আছে, বডির মধ্যে আপনি আপনার ডিভ ট্যাগ লেখেন, ডিভের মধ্যে আপনার ইনপুট লিখেছেন, এইভাবে আপনি অ্যাজ এ ট্রি স্ট্রাকচার তৈরি করেছেন। এই যে ট্রি স্ট্রাকচার যখন ব্রাউজারে আসছে তখন এটাকে আমরা বলি ডকুমেন্ট। এই যে টোটাল যে জিনিসটা এটাকে বলি আমরা ডকুমেন্ট। আর এই যে এইচটিএমএল এর মধ্যে হেড থাকবে, হেডের মধ্যে বডি থাকবে, বডির মধ্যে আপনি ডিভ লিখেছেন, আপনার ডিভের মধ্যে H1 আছে, এটাকে আমরা বলি অবজেক্ট মডেল। আর এই টোটাল জিনিসটাকে আমরা বলি ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম। এটার সুবিধাটা কি? ব্রাউজারের যে মেইন ল্যাঙ্গুয়েজ সেটা হলো জাভাস্ক্রিপ্ট। ব্রাউজার জাভাস্ক্রিপ্ট বোঝে, বাই ডিফল্ট সমস্ত ব্রাউজার জাভাস্ক্রিপ্ট বোঝে। যখন এই এইচটিএমএলটা অ্যাজ এ ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল ব্রাউজারে অ্যাভেলেবেল, তখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে, ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি এই প্রত্যেকটা জিনিস, একটা ট্রিয়ের যে নোড থাকে সেরকম ডকুমেন্ট অবজেক্ট মডেলের প্রত্যেকটা নোডকে, তাদের মধ্যেকার প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে, প্রত্যেকটা টেক্সটকে আপনি কন্ট্রোল করতে পারেন। এটা একটা বিরাট বড় পাওয়ার এবং এই পুরো পাওয়ারটার ওপরেই কিন্তু আমাদের সমস্ত ওয়েব অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে আছে। আমরা যদি রিয়াক্টের কথা বলি, আমরা ভিউর কথা বলি, অ্যাঙ্গুলারের কথা বলি, স্লেটের কথা বলি, আন্ডারলাইং থিংস হচ্ছে আলটিমেটলি সেটা একটা এইচটিএমএল থেকে আপনার ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম তৈরি হয়েছে এবং আপনি বিজনেস লজিক জাভাস্ক্রিপ্ট লিখেছেন এবং সেই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি আপনার ডমকে কোনো না কোনোভাবে চেঞ্জ করছেন বা ডম থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে পড়ছেন। আমাদের ক্ষেত্রেও জিনিসটা এক্স্যাক্টলি সেম হবে। তার মানে আমি যখন এর উপরে কিছু টাইপ করা শুরু করব, এই যে আমি 5 টাইপ করলাম, 5 টাইপ করার সাথে, সাথে আমাকে যে নেক্সট এইখানে চলে যেতে হবে, এই যে লজিকটা, এই লজিকটা আমি যদি ডম না জানি, আমাকে যদি ডমের আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমি কোনোভাবেই কোনোদিন করতে পারবো না। তার মানে আমাকে আমার ডকুমেন্ট অবজেক্ট মডেলের মধ্যে গিয়ে খুঁজতে হবে যে কোন জায়গাতে এই ইনপুট টেক্সট বক্সটা আছে। ইনপুট টেক্সট বক্সটা আছে হচ্ছে এইখানে, এটা আছে হচ্ছে ডিভের মধ্যে। তার মানে ডিভের মধ্যে যদি আমি একটা হ্যান্ডলার লাগাই, হ্যান্ডলার মানে হচ্ছে যখনই কোনো জিনিস, কোনো ইউজার আপনার ইউআই এর উপরে এসে অ্যাক্ট করছে, মানে কোনো কিছু চেঞ্জ করতে চাইছে বা কোনো কিছু ইনপুট দিচ্ছে, কোনো কিছু টাইপ করছে বা মাউসে ক্লিক করছে, এই প্রত্যেকটা অ্যাকশনের জন্য কিন্তু একটা ইভেন্ট তৈরি হয়। ইভেন্ট মানে কোনো কিছু ঘটছে বা ঘটতে চলেছে। এবারে ইভেন্টটা কেন তৈরি হয়? কারণ ইউজার যখন আপনার কোনো কিছুর উপরে অ্যাকশন নিচ্ছে, সেই অ্যাকশনের উপর ভিত্তি করে আপনি কিছু করতে চান। আমি যদি এখানে 5 টাইপ করি, এই 5 এর উপর, এই টাইপের উপর ভিত্তি করে আমি আমার কার্সারটাকে নেক্সটে নিয়ে যেতে চাই। আবার এখানে যদি আমি 6 টাইপ করি, এর উপরে এই টাইপের ভিত্তিতে আমি এখানে নিয়ে চলে যেতে চাই। তার মানে আমি যদি কোনো কিছু ইনপুট করি, এই যে ইনপুট ইভেন্ট, এইটার উপরে ডিপেন্ড করে আমি আমার লজিকটা লিখতে চাই যাতে আমার কার্সারটা নেক্সট ফিল্ডে চলে যায়। এই জন্যই কিন্তু ইভেন্ট হ্যান্ডলার আর ইভেন্ট লিসনার এই দুটো জিনিসের খুবই রমরমা জাভাস্ক্রিপ্টে এবং এগুলো দিয়ে আপনি ম্যাজিক করতে পারবেন একদম আপনার কোডিং লজিকের সাথে, সাথে। সেগুলো কিছু, কিছু জিনিস আমরা দেখব। তাহলে এই যে আমরা ইভেন্টের কথা বললাম, এই ইনপুট বক্সের উপর আমরা ইভেন্ট লাগাতে পারি, ডিভের উপর আমরা ইভেন্ট লাগাতে পারি। তার মানে জাভাস্ক্রিপ্টে যখন আমরা ইভেন্ট লাগাবো, জাভাস্ক্রিপ্টকে তো বুঝতে হবে যে কোন পার্টিকুলার ডমের এই যে ট্রি এর মধ্যে কোন পার্টিকুলার এলিমেন্টে গিয়ে ওকে এর কাজগুলো করতে হবে। ইভেন্টের কথা ছেড়ে দিন। ধরুন আপনি এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে একটা ওটিপি জেনারেট করে আপনি পি ট্যাগের মধ্যে এখানে ঢোকাতে চাইছেন। তার মানে পি ট্যাগটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনোভাবে ডোমের মধ্যে, সেটা আমরা আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারি। তার জন্য আমরা এটাকে বলি আইডি, তাই তো, আইডেন্টিফায়ার। তো ডকুমেন্টের মধ্যে আমরা যদি গেট এলিমেন্ট বাই আইডি করি এবং সেখানে যদি আইডিটা পাস করি, তাহলে আমরা এই ট্যাগটা পেয়ে যাই। এবার এই ট্যাগের ওপর, এই যে এলিমেন্টের ওপরে আমরা বিভিন্ন রকম মেথড আছে, সেগুলো দিয়ে আমরা এখানে সেট করতে পারি। এগুলো সবই দেখবো, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে। এই যে এইচটিএমএলটা, এই এইচটিএমএলটা আপনার কাছে অলরেডি তৈরি আছে। এবার আপনি এইচটিএমএলকে বলেছেন যে আমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে একটা স্ক্রিপ্টের ওপরে পয়েন্ট করব, যে স্ক্রিপ্টের মধ্যে আমার সমস্ত কিছু অপারেশনস আমি লিখব। সেই স্ক্রিপ্টটা এই এইচটিএমএল এর সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এই যে টোটাল ডম, এই যে টোটাল ডম স্ট্রাকচার, এটা পুরোপুরি রেন্ডার হয়ে যাওয়ার পরে, এটা পুরোপুরি পেইন্ট হয়ে যাওয়ার পরে, তারপরে কিন্তু আপনাকে আপনার স্ক্রিপ্টকে অ্যাক্টিভ করতে হবে। তার কারণ আপনি যদি স্ক্রিপ্টকে এইচটিএমএল রেন্ডার হওয়ার আগে অ্যাক্টিভ করতে চান বা অ্যাক্টিভ করেন,
তাহলে কি হবে, যখন স্ক্রিপ্টটা ওর কাজ করা শুরু করবে তখন কিন্তু ডমের মধ্যে এই পিটাকে নাও পেতে পারে, কারণ পিটা তখনও রেন্ডারই হয়নি। এই ইনপুটকে নাও পেতে পারে, তখন ইনপুট রেন্ডারই হয়নি। এই জন্য যখন আপনি স্ক্রিপ্টকে ইনক্লুড করবেন আপনার এইচটিএমএল এ, তখন আপনাকে সবসময় ভাবতে হবে যে আপনি স্ক্রিপ্টকে কিভাবে ইনক্লুড করছেন। স্ক্রিপ্টকে ইনক্লুড করার জন্য বেশ কিছু মোডস থাকে, যেমন একটা মোড হচ্ছে অ্যাসিঙ্ক, কোনো স্ক্রিপ্টের পাশে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, তখন এই স্ক্রিপ্ট লোড হওয়ার সাথে সাথে এক্সিকিউট হয়ে যাবে। তার মানে হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে আপনি যাই কোড লিখুন না কেন, যখন স্ক্রিপ্টটা লোড হচ্ছে তার সাথে সাথে কিন্তু স্ক্রিপ্টটা এক্সিকিউট হয়ে যাবে, স্ক্রিপ্টের মধ্যে যা কিছু থাকবে। আরেকটা মোড হচ্ছে ডেফার, যেটা কি করে, যেটা ওয়েট করে যে আপনার এই যে পুরো এইচটিএমএলটা বডির মধ্যে যা কিছু আছে সেই জিনিসটাকে পুরোপুরি, যা তার যে পার্সিং মানে হচ্ছে যখন এইচটিএমএল থেকে আমাদের ডম বানানো হচ্ছে ব্রাউজারে, তখন ব্রাউজার এইচটিএমএল এর মধ্যে কি কি আছে সেগুলোকে লাইন বাই লাইন পার্স করে। প্রথমে বডি আছে, তারপর ডিভ আছে, তারপর এইচ আছে, ডিভ আছে, যাতে ও একটা অবজেক্ট মডেল বানাতে পারে। কারণ অবজেক্ট মডেল যেটা বানায় সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, যাতে ওর ওপরে গিয়েও কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারে। তো এই যে এই পার্সিংটা হওয়ার পরেই আপনার এই স্ক্রিপ্টটা লোড হবে। তাতে সুবিধাটা কী হচ্ছে? তাতে সুবিধাটা হচ্ছে যখন এই স্ক্রিপ্টটা লোড হচ্ছে, তখন আপনার এই পার্সিংটা কমপ্লিট হয়ে গেছে। ব্রাউজার অলরেডি বুঝতে পারছে যে কোথায় ডিভ আছে, কোথায় এইচ আছে। যদি পি ট্যাগটাকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে পি ট্যাগটা আছে হচ্ছে এই ডিভের মধ্যে। তাহলে ইজিলি ওটাকে তুলে আনতে পারবে। কিন্তু যদি আপনি অ্যাসিং করতেন বা ডেফার নাই দিতেন, তাহলে কিন্তু আপনার কাছে কোনো গ্যারান্টি ছিল না যে যখন আপনার স্ক্রিপ্টটা লোড হচ্ছে, তখন যদি স্ক্রিপ্টের মধ্যে আপনি কোনো কোড লিখে থাকেন যেটা এই পি ট্যাগটাকে তুলে তার মধ্যে টেক্সট দেবে, সে পি ট্যাগকে হয়তো পেতই না। কারণ ততক্ষণে পার্সিংটা হয়তো শুরুই হয়নি। তো সেই জন্য এই ধরনের কোডের ক্ষেত্রে আপনি সবসময় প্রেফার করবেন যে ডেফার এই মোডটা দিয়ে আপনার স্ক্রিপ্টকে লোড করার জন্য। আমি একটা জিনিস এখানে রেকমেন্ড করব, তাপাস্ক্রিপ্টের ইংলিশ চ্যানেলে একটা ভিডিও আছে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু লোড আ জাভাস্ক্রিপ্ট ফাইল ইন এইচটিএমএল। এখানে আমি ধরে ধরে আপনাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগের যে হেড, বডি, তারপরে হচ্ছে তার অ্যাসিং, ডেফার, এই জিনিসগুলোকে বুঝিয়েছি। আপনারা যদি চান এটাকে যদি ডিপে বোঝার জন্য এই পার্টিকুলার ভিডিওটি দেখতে পারেন, এটারও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে আছে। আচ্ছা, আমরা যদি দেখতে চাই যে এই জাভাস্ক্রিপ্টটা ঠিকমতো লোড হয়েছে কিনা, আমরা গিয়ে এখানে একটা ফাংশন লিখি যেটার নাম দিই ইনিট। যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, আমি ইনিট দিচ্ছি কারণ ইনিশিয়ালাইজেশন থেকে ইনিট আসছে। এবার এখানে আছে console.log দিয়ে আমি এখানে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন ডান। এবারে আমি তো ফাংশনটাকে এখনো ডিফাইন করেছি, কিন্তু ফাংশনটাকে এখনো পর্যন্ত এক্সিকিউট করিনি বা কল করিনি। এবারে আমি ফাংশনটাকে কল করব। এখানে কল করার জন্য আপনি শুধুমাত্র প্যারেনথেসিস দিয়ে তারপরে আপনি সেমিকোলন দিলেন। এবারে আমি ব্রাউজারে যাই, দেখুন জাভাস্ক্রিপ্ট ইনিশিয়ালাইজেশন ডান। আমি কিন্তু এটা অ্যাজ এ console.log পাচ্ছি, তার মানে হচ্ছে আমার এইচটিএমএল আমার স্ক্রিপ্টকে আইডেন্টিফাই করতে পেরেছে। স্ক্রিপ্টের মধ্যে আমি এবার যে কোড লিখবো এটা এইচটিএমএল এর উপরে ইম্প্যাক্ট হওয়া শুরু হবে। এবারে আমার প্রথম কাজ হবে যে এই লজিকটা লেখা, যেখানে আমি একটা কিছু টাইপ করলে আমার কার্সারটা অটোমেটিক্যালি নেক্সট টেক্সট বক্সে চলে যাবে। এর উপরে এসে একটা ফাংশন আমরা লিখি। জাভাস্ক্রিপ্টের ফাংশন খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার মধ্যে আমরা সমস্ত ইনস্ট্রাকশনগুলো লিখি এবং তারপর ফাংশনটাকে কল করি যাতে ওই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে একটা ফাংশন লিখবো যেটার নাম দেবো ট্যাকেল ওটিপি বক্সেস। আবার দেখুন আমি কিন্তু নামের ক্ষেত্রে মানে খুবই একটু নিটিপিকি, কারণ হচ্ছে আমি চাই সবসময় যাতে নাম প্রপার হয়। আমি ওটিপি যে সমস্ত বক্সগুলোকে ট্যাকেল করছি সেই জন্য আমি ট্যাকেল ওটিপি বক্সেস আমি নাম দিয়েছি। ঠিক আছে, আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান দিতে পারেন, কিন্তু মনে রাখবেন যাতে মিনিংফুল নাম হয়। এখানে এসে এই যে ওটিপি বক্সগুলো এগুলো আছে হচ্ছে এই পার্টিকুলার ডিভের মধ্যে AID। তাহলে প্রথমে আমি ডিপটাকে তুলি। ডিপটাকে তোলার জন্য আমি লিখি হচ্ছে const boxes equals to document dot get element by id। এটা একটা মেথড যেটার মাধ্যমে আমি যদি কোনো আইডি পাস করি তাহলে সেই এলিমেন্টটাকে যাতে আমি তুলে আনতে পারি। এই এলিমেন্টটাকে তুলে আনতে পারি মানে এই যে ওটিপি বক্স লিস্ট আইডি, এটা হচ্ছে এই ডিভের আইডি, তার মানে ডিভ এলিমেন্টটা আমার কাছে আসবে। এবার আমি কি করব, এই ডিভ এলিমেন্টের উপরে আমি একটা ইনপুট ইভেন্ট লিসেনার লাগাতে পারি। যদি আমি ডিভের উপরে একটা ইনপুট ইভেন্ট লিসেনার লাগাই, তাহলে হচ্ছে ডিভের উপরে যদি কিছু টাইপ করি বা ডিভের কোনো চিলড্রেন এলিমেন্টের উপরে আমি কিছু টাইপ করি, তাহলে একটা ইভেন্ট হবে। ইভেন্ট মানে কিছু হবে, আমাকে ব্রাউজার জানাবে যে বস কিছু একটা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবার যখন আমি জানতে পারবো যে কিছু একটা হয়েছে, সেই কিছু একটা হওয়ার ভিত্তিতে আমি কোনো কাজ করতে পারবো। আমার কাজ কী হবে এক্ষেত্রে, প্রথম টেক্সট বক্সে যখনই আমি ইনপুট করব কিছু একটা হবে, যখন কিছু একটা হবে আমি জানতে পারবো, এবং যখন আমি জানতে পারবো কিছু একটা হয়েছে তখন তার মধ্যে আমি কি করব, ফোকাসটাকে নেক্সট বক্সে পাঠিয়ে দেবো। ওকে, এটাকে আমরা প্রথমে বাংলায় বললাম, এবার আমরা সেটাকে প্রোগ্রামিংয়ে ট্রান্সলেট করি। তাহলে তার জন্য আমরা কি করবো, বক্সেস তো আছে, বক্সেসের ওপরে যদি আমাকে একটা ইনপুট ইভেন্ট লিসেনার লাগাতে হয় তাহলে আমি বলবো অ্যাড
ইভেন্ট লিসেনার, এইখানে এসে আমি প্রথমে লিখবো যে কি ইভেন্ট লিসেনার আমি লাগাবো। আমার ক্ষেত্রে ইনপুট ইভেন্ট লিসেনার আমরা লাগাবো, সেজন্য আমি নাম দেবো ইনপুট। এর মানে যখনই বক্সের উপরে কিছু ইনপুট হবে, সেটা ডিভটার উপরে কিছু ইনপুট হোক বা ডিভের যে সমস্ত চিলড্রেন আছে, যে 4টে টেক্সট বক্স আছে তার মধ্যে যদি ইনপুট হয়, ব্রাউজার আমাকে জানাবে যে কিছু হয়েছে এই ইভেন্টে। এইবার সেই জন্য আমি যদি কোনো অ্যাকশন নিতে চাই, সেই জন্য আমাকে একটা ফাংশন নিতে হবে। ফাংশন কি করে? সবসময় সেট অফ ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে। এই ফাংশনের মধ্যে আমি লিখবো যে ফাংশন যখনই ইনপুট ইভেন্টটা হবে, তখন তোমার মধ্যে আমি যা যা জিনিসগুলো লিখেছি না, তুমি ওই জিনিসগুলোকে এক্সিকিউট করে দেবে। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখনই আমরা ইভেন্ট লিসনার কোনো একটা এলিমেন্টের উপরে দিই, এবং তার ক্ষেত্রে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলা হয় কল ব্যাক ফাংশন। ঠিক আছে? কল ব্যাক ফাংশন যখন আমরা দিই, কল ব্যাক ফাংশন অটোমেটিক্যালি যেই ইভেন্টটা ঘটছে সেই ইভেন্টের সমস্ত কিছু পেয়ে যায় ইভেন্ট সম্পর্কে। সেটা আমরা এখানে দিয়ে লিখেছি, আপনারা পুরো ইভেন্টও লিখতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। এবার কেন এটা দরকার? তার কারণ হচ্ছে এই ফাংশনটার মধ্যে, এই যে কল ব্যাক ফাংশনটার মধ্যে আমরা হয়তো জানতে চাইতে পারি যে ইনপুট বক্সের মধ্যে যেটা টাইপ করা হয়েছে সেটা কি টাইপ করা হয়েছে। সেটা যদি জানতে চাইতে পারি, সেটা কিন্তু আমরা ইভেন্ট থেকে পেতে পারি, কারণ ইভেন্টের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন আছে। কি ধরনের ইনফরমেশন? আমরা হয়তো প্রথমে চাইলাম টার্গেট, মানে যার উপরে কাজ করা হয়েছে, যার উপরে ইনপুটটা করা হয়েছে। তো টার্গেট ইকুয়ালস টু আমরা করতে পারি ই ডট টার্গেট। যদি আমরা ভ্যালুটাকে তুলতে চাই, তাহলে আমরা লিখতে পারি ভ্যালু ইকুয়ালস টু টার্গেট ডট ভ্যালু। এবারে নেক্সট আমি একটা লজিক লিখি। লজিকটা কি লিখবো? লজিকটা এরকম লিখবো যে যদি আমাদের কাছে ইনপুট বক্স হতো টেক্সট বক্স, মানে ওর উপর আমি যদি এখন টাইপ করি, তাহলে আমি একটা ক্যারেক্টারও টাইপ করতে পারি, আবার যদি টাইপ করি তাহলে আমি একটা নাম্বারও টাইপ করতে পারি। কিন্তু আমি ক্যারেক্টার কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না, তার কারণ হচ্ছে ওটিপি সবসময় নাম্বারের হয়। এবার এখানে আপনি বলতে পারেন যে এই যে ইনপুট টাইপ বক্স টেক্সট, এটা না করে তো আমি ইনপুট টাইপ বক্স নাম্বার করতেই পারতাম। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু নাম্বার করলে আবার তার সাথে ওই যে আপ অ্যান্ড ডাউন অ্যারো আসে, যেটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যায়, সেটাকে আবার সিএসএস দিয়ে হ্যান্ডেল করা, হাইড করা, এই সমস্ত জিনিসে না গিয়ে জিনিসটাকে সিম্পল রাখার জন্য আমি এটাকে টেক্সট বক্স হিসেবেই নিয়েছি, যার মধ্যে আপনি নাম্বার, টেক্সট সব কিছু লিখতে পারেন। এবার এইটার জন্য আমরা একটা মেথড ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট আমাদের এই মেথডটা বাই ডিফল্ট দেয়, যেটাকে বলা হয় NaN। NaN মানে নট এ নাম্বার। আমরা যেটা যেটা ইউজার ইনপুট করবে টেক্সট বক্সে, সেটা একটা নাম্বার কি নাম্বার না, এটা আমরা জানতে চাই। যদি সেটা নাম্বার না হয়, তার মানে যদি ডিজিট হয়, কোনো স্পেশাল ক্যারেক্টার হয়, যাই কিছু হোক, সেটাকে আমরা এবার কি করব, টার্গেট ডট ভ্যালু যেটা আছে সেটাকে আমরা সেফ সাইডের জন্য একটা এমটি স্ট্রিং দিয়ে অ্যাসাইন করে দিলাম, এবং এখান থেকে আমরা রিটার্ন করে দিলাম। ঠিক আছে? এবার এই লজিকটুকুকে আমি টেস্ট করিনি, এটাকে টেস্ট করার জন্য আবার এই ফাংশনটাকে আমি এখন শুধুমাত্র ডিফাইন করেছি, কিন্তু এখন এক্সিকিউট করিনি। তো সেটাকে এক্সিকিউট করার জন্য আমার কাছে তো অলরেডি একটা ইনিট বলে একটা ফাংশন আছে, আমি এর মধ্যে ফাংশনটাকে কল করতে পারি। তার কারণ হচ্ছে ইনিট অলরেডি কল হচ্ছে, যখন স্ক্রিপ্ট লোড হচ্ছে তখন ইনিট কল হচ্ছে। তার মধ্যে আমরা ট্যাকেল ওটিপি বক্সকে এবার কল করে দিই। এবার আমি ইউআই যাই, রিফ্রেশ করে নিই একবার। দেখুন আমি নাম্বার যখন টাইপ করছি, আমি কিন্তু এন্টার করতে পারছি। এবার আমি ক্যারেক্টার টাইপ করি এটাকে মুছে দিয়ে, দেখুন আমি টাইপ করে যাচ্ছি কিন্তু কিছু এন্টার হচ্ছে না। তো এবার যদি আমরা লজিকটাকে আরেকবার বোঝার চেষ্টা করি যে লজিকটা কি হচ্ছে, বক্সের মধ্যে যেটাই ইনপুট হচ্ছে তার ভ্যালুটা আমি এখানে তুলছি, সেই ভ্যালুটাকে আমি পরিষ্কার দেখছি যে সেটা নাম্বার কি নাম্বার না। যদি নাম্বার না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটাকে ফোর্সফুলি সেট করছি একটা এমটি স্ট্রিং দিয়ে, যেটাকে দেখা যাবে না, এবং আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। তার মানে হচ্ছে আমি প্রোগ্রামটা নিয়ে আর এগোবই না, কারণ তুমি নাম্বার ইনপুট করছো না, আর ওটিপি সবসময় নাম্বার নিয়েই হয়। ওকে, লজিক। এইবারে নেক্সট আমরা করতে পারি এখানে আমাদের লজিকের উপরে, যে আমাদের এবার জানতে হবে যে আমাদের নেক্সট এলিমেন্টটা কি। তার মানে আমি যখন এখানে 3 টাইপ করছি, আমাকে জানতে হবে যে আমি যার উপরে 3 টাইপ করছি তার পরে কি কোনো এলিমেন্ট আছে কিনা। যদি পরে কোনো এলিমেন্ট থাকে, তাহলে আমার ফোকাসকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের কাছে টার্গেট আছে, টার্গেট মানে যার উপর আমি এই মুহূর্তে টাইপ করছি। ঠিক আছে? সেটা হচ্ছে আমার টার্গেট, এই টার্গেট। এবার আমি এখান থেকে কি করতে পারি, টার্গেট ডট নেক্সট এলিমেন্ট সিবলিং, নেক্সট যে এলিমেন্ট তার ইনফরমেশন দেয়। তো সেটাকে আমরা ভরতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে, এটাকে বলতে পারি নেক্সট এলিমেন্ট ইকুয়ালস টু। এইবার যদি পরে কোনো এলিমেন্ট থাকে, তাহলে এর মধ্যে সেই এলিমেন্টের সমস্ত ইনফরমেশন থাকবে। আর যদি পরে কোনো এলিমেন্ট না থাকে, তাহলে হচ্ছে এ রিটার্ন করবে নাল। এবার দেখুন এটা কিন্তু কোনো ফাংশন না, ফাংশন থাকলে প্যারেন্থেসিস হতো। এটা একটা প্রপার্টি, টার্গেটের একটা প্রপার্টি। এই প্রপার্টিটা রিটার্ন করা হচ্ছে পরের এলিমেন্টের ইনফরমেশন। তাহলে আমরা এখানে এসে এরকম চেক করতে পারি যে ইফ নেক্সট এলিমেন্ট যদি থাকে, নেক্সট এলিমেন্ট যদি নাল না হয়, তাহলে সেক্ষেত্রে নেক্সট এলিমেন্ট ডট এর উপর আমরা কল করব ফোকাস বলে ফাংশন। তাহলে আমরা কি করছি এখানে একবার দেখে নিই। যার উপরে আমরা টাইপ করছি সেই টার্গেট, যার উপরে এই ইনপুট ইভেন্টটা হচ্ছে, সেই টার্গেটে আমরা দেখে নিচ্ছি যে নেক্সট কোনো এলিমেন্ট আছে কিনা। যদি ওর নেক্সট সিবলিং এলিমেন্ট, মানে সিবলিং মানে ভাই বোন যেটা হয়, এই ইনপুটের সিবলিং হচ্ছে এই ইনপুট, এই ইনপুটের সিবলিং হচ্ছে এই ইনপুট, এই ইনপুটের সিবলিং হচ্ছে এই ইনপুট, এই লাস্ট ইনপুটের কোনো সিবলিং নেই, নেক্সট সিবলিং নেই, প্রিভিয়াস সিবলিং আছে। এই লাস্ট ইনপুটের প্রিভিয়াস সিবলিং হচ্ছে আগের ইনপুটটা।
তার প্রিভিয়াস সিবলিং হচ্ছে তার আগেরটা। এই ডিভের চাইল্ড হচ্ছে ইনপুট, এই ডিভের সিবলিং হচ্ছে প্রিভিয়াস সিবলিং হচ্ছে H1। এইভাবে আপনাকে ভাবতে হবে যে সিবলিং চিলড্রেন ডমের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা দেখলাম যদি নেক্সট সিবলিং থাকে তাহলে গ্রেট, আর যদি না থাকে তাহলে আমরা কিছুই করছি না। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে গিয়ে আমরা যাই এবার ইউআই, টাইপ করি 3, চলে আসলো কার্সার নেক্সটটাতে, 4 চলে আসলো নেক্সটটাতে, 7 গুড, 2 যে প্রথম যে ভাইটাল কাজটা আমরা ভাবছিলাম যে কিভাবে কার্সারটাকে নেক্সট করে নিয়ে যাব, সেই কাজটা আমরা করে ফেললাম খুব সহজে। কি কি জিনিস এখানে শিখলাম, আমাদের শেখার জিনিস কি কি হলো? 1 ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কিভাবে কাজ করতে হয়, 2 ইনপুট ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কিভাবে কাজ করতে হয়। ইনপুট ইভেন্ট হ্যান্ডলার যে প্যারেন্টের ওপরে এবং তার চাইল্ডের ওপরে এই পুরো জিনিসটার উপরে কাজে লাগবে। কিভাবে টার্গেট বার করতে হয়, টার্গেট থেকে ভ্যালু বার করতে হয়। নেক্সট সিবলিং এলিমেন্ট কিভাবে তুলতে হয়, সিবলিং আর প্যারেন্ট এই রিলেশনগুলো বা সিবলিং প্যারেন্ট চাইল্ড রিলেশনগুলো আমরা বুঝলাম, এবং যদি পরে যদি এলিমেন্ট থাকে সেখানে কিভাবে ফোকাস করতে হয়। খুব সিম্পল একটা লজিক দিয়ে আপনাদের বোঝানো হলো যে এই কাজটা কিভাবে করতে হয়। নেক্সট আমরা করব কি, আমরা একটা ওটিপি জেনারেট করবো। এবার ওটিপি জেনারেট করে এই যে পিটা আছে এইখানে আমরা সেই ওটিপিটাকে লাগিয়ে দেবো। অলরাইট, তো এই কাজটা করে নিই। এবারে প্রথমে আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনটার কাজ হবে যে একটা 4 ডিজিটের একটা ওটিপি মানে একটা নাম্বার আমাকে জেনারেট করে দেওয়া। সেই জন্য ফাংশন করে দিই নাম জেনারেট ওটিপি। আবার এই ফাংশনটার কাজ হচ্ছে ওটিপি জেনারেট করা, এই জন্য এই নামটা ঠিক আছে, জেনারেট ওটিপি বলে। এবারে এখানে করি কনস্ট জেনারেটেড ওটিপি ইকুয়ালস টু, আমরা একটা লজিক লিখবো যেখান দিয়ে আমরা 4 ডিজিটের একটা র্যান্ডাম নাম্বার তৈরি করবো, যে কোনো র্যান্ডাম নাম্বার। সেই র্যান্ডাম নাম্বারটা হবে হচ্ছে ওটিপি। অ্যাকচুয়ালি আমাদের যখন অ্যাকচুয়াল ওটিপি কাজ করে ব্যাকএন্ড সিস্টেম থেকে, তখন কিন্তু এরকম র্যান্ডাম নাম্বারই সে আমাদের ওটিপি হিসাবে দেয়, ঠিক আছে? সেরকমই আমরা একটা র্যান্ডাম নাম্বার তৈরি করবো এখানে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে এই যে জিনিসগুলো ইউজ করছি, কনস্ট এখানে ইউজ করছি, হয়তো ভবিষ্যতে কোনো জায়গাতে লেট ইউজ করব। এই যে কনস্ট লেট এই জিনিসগুলো কিন্তু একটা ভেরিয়েবলের ভ্যালুর স্কোপকে ডিফাইন করে। তা স্কোপ কি জিনিস আমি আশা করি যে আপনারা হয়তো অলরেডি জানেন যে ফাংশনাল স্কোপ বা স্কোপ এই জিনিসগুলো কি। যদি আপনাদের কাছে ব্যাপারগুলো একদম নতুন হয় তাহলে আপনারা অ্যাসিওর থাকতে পারেন যে আমি কিছু কিছু ভিডিও বানাবো, ইনডেপথ ভিডিও, যেগুলোতে আপনারা এক্সিকিউশন কনটেক্সট, স্কোপ এবং দিস এই জিনিসগুলো নিয়ে ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন আপনারা ফেস করতে পারেন সেইটা নিয়ে একটা ভিডিও শীঘ্রই আসবে। চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। অলরাইট, তো জেনারেটেড ওটিপি এখানে আমরা লিখি একটা লজিক ম্যাথ ডট ফ্লোর, আমরা একটা র্যান্ডাম নাম্বার বানাবো, এবং র্যান্ডাম নাম্বারের জন্য আমার কাছে ম্যাথ ডট র্যান্ডাম বলে অলরেডি একটা মেথড কিন্তু আছে, যেটা সবসময় আমাদের একটা র্যান্ডাম নাম্বার দেয়। কিন্তু আমাদের দরকার 4 ডিজিটের নাম্বার, আমাদের 6 ডিজিট 5 ডিজিট দরকার নেই। আমি যদি শুধুমাত্র ম্যাথ ডট র্যান্ডাম করি তাহলে কি হবে, একবার আমি 6 ডিজিটের পাবো, একবার 10 ডিজিটের পাবো, এরকম পাবো। তো সেটাকে 4 ডিজিটে ফিক্স করার জন্য আমার লজিক হবে, প্রথমে একটা 4 ডিজিটের নাম্বার নিলাম, সেটা হচ্ছে 1000। ওকে, সেখান থেকে 1000 থেকে এটা শুরু হবে, 1000 কিংবা তার উপরের একটা নাম্বার প্লাস। এবার আমি এখানে করব ম্যাথ ডট র্যান্ডাম, এবং তার সাথে আমি মাল্টিপ্লাই করে দিই 9000কে। ঠিক আছে, 1000 প্লাস 9000, তার মানে হচ্ছে নাম্বারটা 1000 থেকে শুরু হতে পারে। যদি ম্যাথ ডট র্যান্ডাম কোনো কারণে 0 রিটার্ন করে তাহলে 0 ইন্টু 9000 0 হবে, তাহলে নাম্বারটা শুরু হবে যে 1000 দিয়ে। তাহলে এই যে লজিকটা, এই লজিকটা আমাদের অ্যাসিওর করবে কি, আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা সবসময় 4 ডিজিটের ভ্যালুর মধ্যে থাকবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের জেনারেটেড ওটিপি। এইবার এই ওটিপি জেনারেট করার পরে আমার নেক্সট কাজ হচ্ছে এইখানে এসে ওটিপিটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। ওকে, তো সেই জন্য আমি এই আইডিটাকে নিলাম, নিয়ে এখানে এসে করব কনস্ট ওটিপি এলিমেন্ট, এবং এখানে এসে করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমরা ওই আইডিটাকে পেস্ট করে দিই। তার মানে এই ওটিপি এলিমেন্টটা এখন পয়েন্ট করবে হচ্ছে এই পার্টিকুলার পি ট্যাগকে। অলরাইট, সিম্পল। এবারে আমরা করতে পারি ওটিপি এলিমেন্ট ডট ইনার টেক্সট বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেই ইনার টেক্সট ইকুয়ালস টু আমরা করে দিতে পারি এই যে জেনারেটেড ওটিপি ইকুয়ালস টু জেনারেটেড ওটিপি। ফাংশন তো হয়ে গেল জেনারেট ওটিপি, তাহলে ফাংশনকে আবার কল করতে হবে আমাদের, তাহলে এই ফাংশন এক্সিকিউট হবে। তাহলে এই যে ট্যাকেল ওটিপি বক্সেস আছে এর নিচে এসে আমরা জেনারেট ওটিপিকে কল করে দিই। এবার যদি আমরা ইউআই যাই আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ওটিপি 4242 এখানে চলে এসেছে। গুড না, খুব ভালো ব্যাপার। আমরা এখানে অ্যাকচুয়ালি লিখতে পারি এটাকে এরকম, শুধুমাত্র জেনারেটেড ওটিপি না দিয়ে আমরা লিখতে পারি এরকম ইওর ওটিপি। আমরা এখানে ইউজ করছি টেমপ্লেট লিটারাল, সেই জন্য যেটা ডাইনামিক ভ্যালু সেটাকে আমরা এরকম ডলার দিয়ে তার কার্লি ব্রেসেসের মধ্যে রাখবো। আমরা যখন দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করি বা মানে জোড়া লাগাই তখন আমরা প্লাস দিয়ে জোড়া লাগাতে পারি। আমরা এটাকে এরকম করতে পারতাম ইওর ওটিপি প্লাস স্পেস প্লাস তারপর হচ্ছে জেনারেটেড ওটিপি। ওই সিনট্যাক্সটা খুবই আগলি লাগে দেখতে, কারণ যত বেশি আপনি জয়েন করতে থাকবেন স্ট্রিংকে তত বেশি বেশি প্লাস প্লাস আপনাকে লিখতে হবে। সেই জন্য আমরা টেমপ্লেট লিটারাল জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্ট সেই কনসেপ্ট দিয়ে এটাকে হ্যান্ডেল করছি, যেখানে
সেন্টেন্সের মতো এটাকে আপনি লিখতে পারবেন। সেখানে লিখছেন আপনি ইওর ওটিপি যথারীতি সেন্টেন্সে যেখানে স্পেস দেন সেখানে দিয়ে যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে সবসময় আপনাকে ডলার আর এই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে আপনার কাছে এবারে ওটিপিটা ইওর ওটিপি এভাবে দেখাবে। আচ্ছা এইটাকে আমরা আরেকটু ফ্যান্সি করি। ফ্যান্সি মানে যখন পেজ লোড হচ্ছে তখন এখানে হয়তো একটা 3 ডটস দেখালো যে কিছু লোডিং হচ্ছে এবং একটা 2 সেকেন্ডের একটা ডিলে দিলাম। 2 সেকেন্ড ডিলে হওয়ার পরে আপনার কাছে ওটিপিটা আসলো। যেটা অ্যাকচুয়ালি নরমাল অ্যাপ্লিকেশনে হয় না। অ্যাপ্লিকেশন লোড হলো বা কোনো একটা বাটনে ক্লিক করলেন, কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার কাছে ওটিপিটা আসে। এই জিনিসটাকে যদি আমরা সিমুলেট করতে চাই, এই যে ডিলের ব্যাপারটা, সেইজন্য আমি আপনাকে জাভাস্ক্রিপ্টের একটি অতি প্রসিদ্ধ ওয়েব এপিআই যেটার নাম হচ্ছে সেট টাইম আউট, সেটা আপনাকে ইন্ট্রোডিউস করায়। ঠিক আছে? সেট টাইম আউটের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে কোনো একটা ফাংশনকে এক্সিকিউট করা। সেই সময়টা আপনি ডিফাইন করেন, সেই সময়টা আপনি দেন এবং সেই সময়টা যখনই এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ারির ঠিক পরেই ওই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে, যে ফাংশনটাকে আপনি এক্সিকিউট করতে চান। তার মানে আমাদের ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে এই জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি ফাংশনটা কী করে, একটা ওটিপিকে জেনারেট করে সেই নাম্বারটাকে আপনার প্যারাগ্রাফের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই যে জেনারেট করে প্যারাগ্রাফে ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে যদি আমরা 2 সেকেন্ড দেরিতে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সেট টাইম আউট, এবং সেট টাইম আউট দুটো জিনিস নেয়। প্রথম হচ্ছে যেই ফাংশনটা সে এক্সিকিউট করবে এবং তারপরে কতটা ডিলে আপনি দিতে চান, কতক্ষণ পরে এই ফাংশনটাকে আপনি এক্সিকিউট করতে চান। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এখানে প্যারেনথেসিস হবে না, শুধুমাত্র ফাংশনের নামটা দরকার। তো জেনারেট ওটিপি এবং তারপরে ধরুন আমি 2 সেকেন্ড পরে এটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে হচ্ছে আমাকে দিতে হবে 2000 মিলি সেকেন্ড। কারণ এই যে ভ্যালুটা এটা সবসময় মিলি সেকেন্ডে নেয়। 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমি বলছি 2 সেকেন্ড পরে জেনারেট ওটিপি বলে একটা ফাংশন আছে, এই জন্য শুধুমাত্র ফাংশনের নামটা দিতে হবে। এখানে যদি প্যারেনথেসিস দিতাম, ফাংশনটা এখানে এক্সিকিউট হয়ে যেত, আমার কোডে একটা বাগ চলে আসতো। সেই জন্য শুধুমাত্র ফাংশনের নামটা দরকার এবং জেনারেট ওটিপি বলে একটা ফাংশন আছে, সেটাকে আপনি এক্সিকিউট করবেন। ব্যাস এইটুকুই কাজ। এবার যদি আমি চলে যাই ইউআই আর একবার রিফ্রেশ করি, দেখুন ওটিপি নেই, এই 2 সেকেন্ড পরে আসলো। আবার করে দেখায় আরেকবার, ওটিপি নেই, এই 2 সেকেন্ড পরে আসলো। এবার প্রথমে এটাকে ব্ল্যাঙ্ক না রেখে আমি index.html এ এসে এইখানটাতে এরকম 3টে ডট রাখতে পারি। ঠিক আছে? তাহলে এইবার যদি আসি এখানে, এই যে 3টে ডট, তারপরে ওটিপি আসলো। আরেকবার দেখাই 3টে ডট। ঠিক আছে? তাহলে এবার ইউআইটা আরেকটু বেশি ক্লিয়ার হলো। বোঝা গেল ব্যাপারটাকে। তাহলে এই জিনিসটা ওটিপি জেনারেশন হয়ে গেল। এবারে আমার নেক্সট কাজ হবে, আমি এখানে যা টাইপ করছি, এই টাইপ হওয়ার পরে যখন আমি টাইপ করে শেষ করব, তখন যাতে আমি একটা ম্যাচিং করতে পারি। ম্যাচিং এর ভিত্তিতে যা আমি এখানে টাইপ করি, যেমন 4141 আছে, যেই আমি 4141 টাইপ করে শেষ করব, তখন যাতে আমি দেখতে পাই যে এটা ম্যাচ হয়ে গেছে এবং ওটিপি ম্যাচ সাকসেসফুলি। আমি যদি কিছু ভুল করি তাহলে দেখায় যে ওটিপি ইজ ইনভ্যালিড। ওকে? এই কাজটা এবার করব। এবার আমরা ওটিপিকে ভ্যালিডেট করব এবং ওটিপিকে ভ্যালিডেট করার জন্য আমরা জেএস ফাইলে এসে ভ্যালিডেট ওটিপি নামে একটা ফাংশন তৈরি করি। ওকে? এবার ওটিপি যে ভ্যালিডেট করবে, লজিকটা কি হবে? লজিকটা হবে যে প্রত্যেকটা টেক্সট বক্সে আমি টাইপ করছি, প্রথম টেক্সট বক্সে করলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টে টেক্সট বক্সের যে ভ্যালু, সেই ভ্যালুগুলোকে আমাকে তুলতে হবে, তুলে তাদের পাশাপাশি সাজাতে হবে। তার সাথে যে ওটিপিটা এইমাত্র জেনারেট হয়েছে, জেনারেটেড ওটিপি, এই দুটোকে ইকুয়াল করে দেখতে হবে যে সেগুলো সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা বলবো যে ওটিপি ভ্যালিডেটেড সাকসেসফুলি। যদি সেম না হয় তাহলে আমরা বলবো ইনভ্যালিড ওটিপি। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের অ্যাটাক করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বক্সের মধ্যে আমরা যা টাইপ করছি সেগুলোকে তুলে একটা আমাদের নাম্বার বানাতে হবে, টোটাল নাম্বার, যে নাম্বারটা 4টে ইনপুট বক্সের ডিজিট দিয়ে তৈরি হবে। ঠিক আছে? তো সেটাকে আমরা কীভাবে তুলবো? আমরা যদি একবার HTML এ যাই, তাহলে আমাদের কাছে আছে ওটিপি বক্স লিস্ট আইডি, তাই তো? এই ওটিপি বক্স লিস্ট আইডিটা ইউজ করে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করলাম এবং তার সাথে আমি পেয়ে গেলাম বক্স লিস্ট এলিমেন্ট, মানে হচ্ছে এক্স্যাক্টলি এই ডিভটা, এই পুরো জিনিসটা। ওকে? এবার এর মধ্যে যদি আমি করি ডট চিলড্রেন, যখনই ডট চিলড্রেন করবো তখন আমি পেয়ে যাবো হচ্ছে এই ডিভের মধ্যে কি কি চিলড্রেন আছে। তখন আমরা সিবলিং নিয়ে কথা বলেছিলাম, মানে ভাই বোন। চিলড্রেন মানে হচ্ছে প্যারেন্ট আর চিলড্রেনের যে রিলেশনশিপ, তারপর ডিভের চিলড্রেন কোনটা, এই 4, তাই তো? তাহলে আমি এখানে এরকম করতে পারি যে বক্স লিস্ট এলএম ডট, এখানে একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে চিলড্রেন। এটা আমাকে দেয় হচ্ছে সমস্ত চিলড্রেনগুলো। এখানে একটা জিনিস আমার বোঝানোর আছে, আমি এটাকে একটা ভেরিয়েবলে নিই, কনস্ট, এটাকে বলি চাইল্ড ইকুয়ালস টু দিস। এইবার এই চাইল্ডটাকে আমি কনসোল ডট লগ দিয়ে একবার লক করি আপনার দেখানোর জন্য। এটাকে আপাতত এক্সিকিউট করার জন্য আমি ভ্যালিডেট ওটিপিটাকে নিয়ে জাস্ট এখানে আমি আপাতত এক্সিকিউট করছি। ঠিক আছে? পরে দেখবো এটাকে কোথায় লাগানো যায়, কিন্তু এখন এটা ইনিটের মধ্যে দিলে এক্সিকিউট হয়ে যাবে, যাতে আমি কনসোল ডট লগটা দেখতে পাই। এইবারে দেখুন এ কি লক করছে, এই লক করছে এই 4টে ইনপুট। এইটা বলছে HTML কালেকশন, এখানে আছে অ্যারের মতো একটা জিনিস। এবার জাভাস্ক্রিপ্টে ডেটা স্ট্রাকচারে আমরা ডেটা স্ট্রাকচারে ঢুকে যাচ্ছি। জাভাস্ক্রিপ্টের ডেটা স্ট্রাকচারে আমাদের কাছে অবজেক্ট আছে, অ্যারে আছে।
অবজেক্ট আর অ্যারে ছাড়াও জাভাস্ক্রিপ্টে কিন্তু আরেকটি জিনিস আছে যেটাকে বলা হয় অ্যারে লাইক। অ্যারে লাইক মানে হচ্ছে অ্যারের মতো কিন্তু এক্স্যাক্টলি অ্যারে না। তো এই যে ডমের HTTP কালেকশন যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যারে না। এটা অ্যারে লাইক। কারণ যে কোনো জিনিস যখন আপনি এভাবে প্রিন্ট করছেন তার যদি প্রোটোটাইপে এসে দেখেন, প্রোটোটাইপে এসে দেখলে এইটার যে এক্সাক্ট টাইপ সেই টাইপটা আপনি জানতে পারবেন। দেখুন এখানে এসে কিন্তু কখনোই এটা অ্যারে বলছে না। আপনি যদি একটা অ্যারে তৈরি করেন 1, 2, 3, 4 এন্টার মারেন, এখানে এসে যদি এটাকে এক্সপ্যান্ড করেন আপনি দেখবেন এর প্রোটোটাইপ হচ্ছে অ্যারে। তার কারণ এটা সত্যিই একটা অ্যারে। HTML কালেকশন কিন্তু একটা অ্যারে না। এটা একটা অ্যারে লাইক অবজেক্ট। আমরা দেখব ভবিষ্যতে একটা ভিডিওতে যে অ্যারে লাইক আর অ্যারের মধ্যে কী ডিফারেন্স। আমি ভিডিওটা দিয়ে আপনাদের বোঝাতে চাই যে অ্যারে লাইককে আপনারা কীভাবে ট্রিট করবেন, অ্যারেকে কীভাবে আপনারা ট্রিট করবেন। কিন্তু আপাতত জেনে রাখুন যে HTML কালেকশন যেটা সেটা অ্যারে নয়, অ্যারে লাইক। যেহেতু এটা অ্যারে নয়, অ্যারের যে সমস্ত মেথডগুলো এর উপরে কাজ করবে না। তার মানে আপনি এর উপরে ফিল্টার লাগাতে পারবেন না, ম্যাপ লাগাতে পারবেন না, ফর ইচ লাগাতে পারবেন না। এইটার উপরে আপনি লাগাতে পারবেন কারণ এটা একটা পিওর অ্যারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো খুঁটিনাটি বিষয় যে কেউ কোনো ইন্টারভিউয়ার আপনাকে কিন্তু নাজেহাল করতে পারে এই জিনিসগুলো দিয়ে। যেটা বুঝিয়ে দিলাম। এবার যেহেতু এটা অ্যারে নয়, কিন্তু আমাকে তো এর উপরে ইটারেট করতে হবে। আমি ফর লুপ লাগাতে পারি। কিন্তু যদি আমাকে ফর ইচ লাগাতে হয় সেক্ষেত্রে এটা কাজ করবে না। সেজন্য আমি কি করতে পারি? এটাকে আমি অ্যারেতে রূপান্তর করতে পারি। আমি অ্যারেতে এটাকে কনভার্ট করতে পারি। কনভার্ট করে তার উপরে আমি যে কিছুই লাগাতে পারি অ্যারের ব্যাপারে। এটার উপরে যদি আমরা স্প্রেড অপারেটর ইউজ করি ৩ টে ডট এবং এখানে যদি আমরা বলি যে বক্স লিস্ট lm ডট চিলড্রেন যেটা অ্যারে লাইক অ্যারে নয়, এইবার হয়ে গেল হচ্ছে একটা অ্যারে। ওকে? এইবার এর উপরে আমি কিন্তু ফর ইচ ইউজ করতে পারি। দেখুন ফর ইচ ইউজ করে যদি আমরা এখানে লিখি lm মানে এক একটা এলিমেন্ট মানে এক একটা ইনপুট বক্সকে আমি তুলে নিয়ে আসছি এবং এক একটা ইনপুট বক্সকে তুলে নিয়ে এসে আমরা যদি lm ডট ভ্যালু করি তাহলে হবে কি যে প্রত্যেকটা ইনপুট বক্সের মধ্যে যেটা আমরা টাইপ করেছি সেই জিনিসটাকে আমি তুলে নিয়ে আসছি। ওকে? এবার আমি কি চাই? আমি চাই আমি যখন এখানে 1 টাইপ করব, 2 টাইপ করব, 3 টাইপ করব, 4 টাইপ করব, আমার ভ্যালুটা হবে 1, 2, 3, 4 পাশাপাশি। তাহলে সেটা যদি হতে হয় তাহলে আমি একটা কাজ করতে পারি। আমি এখানে একটা ভেরিয়েবল নিই, সেটাকে নাম দিই টাইপড নাম্বার। মানে যে নাম্বারটাকে টাইপ করা হয়েছে সেটাকে আমি এম্পটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করি। এবার এখানে এসে আমি করতে পারি টাইপ নাম্বার ইকুয়ালস টু টাইপ নাম্বার প্লাস এলিমেন্ট ডট ভ্যালু। তার মানে হচ্ছে আমি ফার্স্ট টেক্সট বক্সে টাইপ করলাম 1, এর ভ্যালু হলো টাইপ নাম্বারের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এম্পটি স্ট্রিং প্লাস 1 মানে এই টাইপ নাম্বারের ভ্যালু হলো 1। লুপ আরেকবার ঘুরলো, সেকেন্ড টেক্সট বক্সে টাইপ করলাম 2, টাইপ নাম্বার অলরেডি 1 আছে তার সাথে আবার 2 যোগ, তার সাথে আবার 2 অ্যাড হয়ে গেল। এটা কিন্তু যোগ হবে না প্লাস দেওয়াতে, কারণ এটা স্ট্রিং। স্ট্রিং মানে যখন আমরা প্লাস দিই তখন কনক্যাটিনেট হয়ে যায়, জয়েন হয়ে যায়, যোগ হবে না। আমি যদি এটাকে নাম্বার হিসাবে নিতাম তাহলে কিন্তু 1 + 2 হয়ে 3 হয়ে যেত। ওটা আমি চাই না। আমি চাই 1 তারপর 2 তারপর 3 তারপর 4 জয়েন হয়ে আসুক। সেই জন্য আমার এই লজিকটাকে করা। আচ্ছা এইবার এইখানে এসে আমি console.log করি, করে আমি এই টাইপ নাম্বার এটাকে প্রিন্ট করি যাতে আমি বুঝতে পারি যে আমার নাম্বারটা যখনই আমি টাইপ করছি তখন এই ঠিক নাম্বারটা প্রডিউস করছে কিনা আমার জন্য। এবার যদি আমি এটা জানতে চাই যে যখন আমি টাইপ করছি তখন এই টাইপ নাম্বারটা আমাকে ঠিক নাম্বার দিক, তার মানে আমাকে এই ভ্যালিডেট ওটিপি এই ফাংশনটা ইনিশিয়ালাইজেশনে কল না করে এমন একটা জায়গায় কল করতে হবে যেখানে আমি টাইপ করছি। সেটা কোথায়? একদম এই উপরে। আমার ট্যাকেল ওটিপি বক্সের মধ্যে একদম এর শেষে প্রত্যেকটা টাইপের পরে আমি আমার ভ্যালিডেট ওটিপিটাকে কল করে দিলাম। ঠিক আছে? তার মানে যখন প্রথম ইনপুট বক্সে ইনপুট করছি কিছু, ভ্যালিডেট ওটিপি কল হবে। ভ্যালিডেট ওটিপি কল হলে ভ্যালিডেট ওটিপি আসবে, ওই ইনপুট বক্স থেকে এলিমেন্ট তুলবে, তুলে টাইপ নাম্বার বানাবে। সেকেন্ডটায় যখন আসবে আবার ভ্যালিডেট ওটিপি কল হবে, প্রথমটার যে ভ্যালু প্লাস সেকেন্ডটার যে ভ্যালু মানে জোড়া লাগানো। প্লাস মানে হচ্ছে এখানে জোড়া লাগানো স্ট্রিং। এইভাবে কাজ হতে থাকবে। তাহলে এবার যদি আমি চলে যাই UI, প্রথমে টাইপ করি 1, দেখুন এখানে 1 আসছে। এবার টাইপ করি 2, 1 আর 2 একসাথে আসলো। টাইপ করি 3, 1 আর 2, 3 একসাথে আসলো। টাইপ করি 4, 1, 2, 3, 4 হচ্ছে। এবারে যদি নিচের ওটিপিটাই আমি টাইপ করতে চাই তাহলে আমি কিভাবে টাইপ করব? 9979 হলো 9979। তাহলে আপনার কাছে এই ওটিপিটা ভ্যালুটা তো আছেই। প্লাস এই যে ভ্যালুটা আমি কম্পিউট করছি এটাও আছে। এবার আমি এই দুটোর মধ্যে শুধুমাত্র ইকুয়াল করতে পারি। যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে বলব ওটিপি ভ্যালিড, যদি না হয় তাহলে বলব ইনভ্যালিড। ভেরি সিম্পল। তাহলে চলে যাই আমাদের ফাংশনে আরেকবার। আমরা কিন্তু খুব মজার ব্যাপারে আস্তে এখানে লজিক বিল্ড করছি। এবার আপনি যদি এগুলো অলরেডি জেনে থাকেন বা করে থাকেন, আপনি ফাস্ট ফরওয়ার্ড ভিডিওটা দেখতেই পারেন। কিন্তু আপনি যদি নতুন হন, কারণ আমি চাইছি যারা নতুন, যারা
ভাবে যে তারা লজিক বিল্ড করতে পারে না বা লজিক বিল্ড করতে তাদের কষ্ট হয়, লজিক কীভাবে বিল্ড করতে হয়। সেই জন্য আমি স্লো পেসে তাদের জন্য আস্তে, আস্তে লজিকগুলোকে ভেঙে, ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবসময় লজিক এভাবে ভাববেন। লজিক ভাবার জন্য জিনিসকে ১ম এ ভাঙতে হবে ছোট, ছোট। তাহলে আমার কাছে টাইপ নাম্বার আছে। এবার টাইপ নাম্বারের সাথে আমাকে যে ওটিপি যে জেনারেট হয়েছে, এই যে জেনারেটেড ওটিপি এটাকে ইকুয়াল করতে হবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে জেনারেটেড ওটিপি, এই ভেরিয়েবলের যে স্কোপ, এই স্কোপটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরে। এই ফাংশনের বাইরে এই ভেরিয়েবলটাকে কেউ চেনে না। যেমন এরকম হতে পারে যে আমাকে হয়তো ব্যাঙ্গালোরের কিছু লোক চেনে, ব্যাঙ্গালোরের বাইরে মুম্বাই আমাকে কেউ চেনে না। তার মানে আমার স্কোপ হচ্ছে ব্যাঙ্গালোরের মধ্যে। তো সেই জন্য এই ভেরিয়েবলটাকে এই ফাংশনের বাইরে কেউ চেনে না। তার মানে এই ভেরিয়েবলটা যেটার মধ্যে জেনারেটেড ওটিপির ভ্যালুটা আছে, সেইটা যদি আমি ভ্যালিডেট ওটিপিতে ইউজ করতে চাই, আমি কিন্তু ইউজ করতে পারবো না। আমি যদি ইউজও করি, ওর দেবে হচ্ছে আনডিফাইন্ড কিংবা দেবে হয়তো কোনো রকম রেফারেন্স এরর, এই ধরনের জিনিসও দেবে। তাহলে আমাকে যদি এই জেনারেট ওটিপির ভ্যালুটাকে এর ফাংশনের বাইরে বার করতে হয় বা অ্যাভেলেবেল করতে হয়, তার মানে আমাকে এর স্কোপকে চেঞ্জ করতে হবে। স্কোপ মানে কি? যেমন যদি আমরা বাংলায় বলি যে স্কোপ মানে হচ্ছে আমার কোনো কিছুর করার ক্ষমতা, আমার সেটার স্কোপ আছে কি নেই। তো এর ক্ষমতা হচ্ছে শুধুমাত্র ফাংশনের মধ্যে। যদি আমি একে বাইরে বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একে বাইরে ডিক্লেয়ার করতে হবে। একদম উপরে আমি ডিক্লেয়ার করি এবং সেক্ষেত্রে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারি লেট জেনারেট ওটিপি এইভাবে। কারণ লেট কেন করব? তার কারণ হচ্ছে আমি যদি কনস্ট করি তাহলে কিন্তু আমি কখনোই একে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না একবার ডিক্লেয়ার করার পরে। মানে কনস্ট জেনারেটেড ওটিপি যদি আমি করতাম তাহলে জেনারেটেড ওটিপি এখান থেকে নিয়ে আমি যদি এইখানে এইভাবে অ্যাসাইন করি লেটার পয়েন্ট অফ টাইম, আমি এটা করতে পারবো না। সেই জন্য আমি এটাকে লেট হিসাবে নিয়েছি এবং আমি একে অ্যাসাইন করছি এখানে। বুঝে গেল? এইবারে এই জেনারেটেড ওটিপি কিন্তু এখানে অ্যাভেলেবেল। এটাকে আমি যে কোনো ফাংশনে এখন ইউজ করতে পারি কারণ এই ফাংশনের মধ্যে সীমাবদ্ধ নেই। একে ক্রিয়েট করা হয়েছে একদম উপরে। তার মানে এই ফাইলে যে কোনো ফাংশনের ভিতরে একে আমি ইউজ করতে পারি। তার মানে জেনারেটেড ওটিপিকে নিয়ে এইবারে আমি ভ্যালিডেট ওটিপির এখানে এসে এরকম একটা লজিক লিখতে পারি, const result equals to generated ওটিপি equals parse int টাইপ নাম্বার 10। বুঝিয়ে বলছি এটা কি। এখানে আমি দুটো ভ্যালুকে ইকুয়াল করছি। এই দুটো ভ্যালুকে যখন আমি ইকুয়াল করছি, দেখুন আমি এখানে ট্রিপল ইকুয়াল ইউজ করছি। ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে স্ট্রিক্টলি ইকুয়াল। জাভাস্ক্রিপ্টের একটা বাজে ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে ও স্মার্ট খুব, কিন্তু স্মার্টনেস দেখাতে গিয়ে একটা জিনিস যেটা করে ফেলে সেটা হচ্ছে যে যখন আপনি দুটো জিনিসকে ইকুয়াল করবেন, যদি আপনি ডাবল ইকুয়াল দিয়ে করতেন এরকমভাবে, এটাকে আমরা বলি লুজলি ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কী করতো, এর যে দুপাশের যে দুটো ভ্যালু আছে এই দুটো ভ্যালুকে ও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করা শুরু করতো। অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে এমন একটা জিনিসে নিয়ে আসার চেষ্টা করতো যেটা জাভাস্ক্রিপ্টের মনে হতো যে সেই দুটো হয়তো ইকুয়াল। সেই জন্য জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন আমরা 1 ডাবল ইকুয়ালস টু ট্রু করি তখন আমরা ভ্যালুটা পাই ট্রু। তার মানে যে ট্রু একটা পজিটিভ ভ্যালু, ও অলরেডি ওই পজিটিভ ভ্যালুটাকে 1 হিসেবে ধরে নিয়ে 1 ইকুয়ালস টু 1 করে আমাদের ট্রুথ ভ্যালু দেয়। কিন্তু যদি আমরা স্ট্রিক্টলি ইকুয়াল ট্রিপল ইকুয়ালস দিয়ে করি তখন কিন্তু 1 আর ট্রু এই দুটো জিনিস সমান নয়। কারেক্ট? তো সেই জন্য জাভাস্ক্রিপ্ট তখন ওর স্মার্টনেস দেখাবে না। জাভাস্ক্রিপ্ট ওর অ্যাকচুয়াল যে ভ্যালু যেগুলো আমরা কম্পেয়ার করছি তার উপরে কাজ করবে। তো সেই জন্য জাভাস্ক্রিপ্টের যখনই আপনি কোনো কিছু ইকুয়ালিটি অপারেটর হিসাবে ইউজ করবেন, সবসময় আপনি ইউজ করবেন হচ্ছে এই ট্রিপল ইকুয়ালস। তাহলে জেনারেটেড ওটিপিকে আমরা টাইপ নাম্বারের সাথে এবারে স্ট্রিক্ট ইকুয়ালস অপারেটর দিয়ে ইকুয়াল করছি তারা সেম কিনা দেখার জন্য। তাহলে পার্সেন্ট আবার কী জিনিস? এবার দেখুন জেনারেটেড ওটিপি তো একটা নাম্বার, কারণ একটা ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট র্যান্ডম এগুলো সবসময় একটা নাম্বারই রিটার্ন করে। কিন্তু টাইপ নাম্বার যেটা, সে জিনিসটা কি? সে জিনিসটা তো একটা স্ট্রিং, কারণ আমরা এটাকে স্ট্রিং হিসেবেই চেয়েছিলাম পাশাপাশি জয়েন করার জন্য। এবার যদি আমি একটা নাম্বারের সাথে একটা স্ট্রিংকে স্ট্রিক্ট ইকুয়াল দিয়ে ইকুয়াল করি, এটা তো কোনোদিনই ইকুয়াল হবে না। 1 2 3 4 নাম্বার ইকুয়ালস টু স্ট্রিং 1 2 3 4 কখনোই ইকুয়াল না। সেই জন্য এই স্ট্রিংটাকে আমাকে আবার নাম্বারে রূপান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে। সেই জন্য পার্সেন্ট হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে আমি যে কোনো একটা স্ট্রিংকে নাম্বারে রূপান্তর করতে পারি এবং ডেসিমাল নাম্বারে রূপান্তর করার জন্য আমাকে একটা র্যাডিক্স পাস করতে হয়, সেটার ভ্যালু হতে হবে 10। যদি বাইনারি হতো তাহলে আমি করতাম 2। ঠিক আছে? এইবার যেহেতু আমার কাছে টাইপ নাম্বার আছে, জেনারেটেড ওটিপি আছে, এই কনসোল ডট লগ আপাতত দরকার নেই, বা আমি এটা করতে পারি জাস্ট এটাকে টেস্ট করার জন্য কনসোল ডট লগ জেনারেটেড ওটিপি আর টাইপ নাম্বার এই দুটোকে আমি লক করে দেবো। যখন টাইপ করবো এই দুটোকে আমি ইকুয়াল হচ্ছে কিনা দেখার জন্য লগে। ওকে? তাহলে এবার রেজাল্টের পরে রেজাল্ট যখন আমি পেয়ে গেলাম, আমি এবার এখানে আমার লজিক লিখতে পারি। যদি আমার রেজাল্ট ট্রু হয়, দেখুন আপনি যখন ইফ এলস বানাচ্ছেন এখানে তো আপনি কন্ডিশন লেখেন।
তো যখন আপনি কন্ডিশন লেখেন তখন কিন্তু আপনাকে এক্সপ্লিসিটলি ইকুয়ালস টু ট্রু করার দরকার নেই, কারণ যদি এটার ভ্যালু ট্রু হয় অটোমেটিক্যালি ও ভিতরে চলে যাবে, কারণ রেজাল্টের ভ্যালু কিন্তু এখানে হয় ট্রু হবে কিংবা ফলস হবে, এর বাইরে কিছু হওয়ার চান্সই নেই। যেহেতু আমি জানি এটার ভ্যালু ট্রু কিংবা ফলসই হবে, এই জন্য আমি শুধুমাত্র রেজাল্টটাকেই এখানে পাস করতে পারি, কারণ রেজাল্ট যখন ট্রু হবে তখন ইফের মধ্যে যাবে, আর যদি রেজাল্ট ফলস হয় তাহলে ও এই এলসের মধ্যে চলে আসলো। এইবারে আমার কাছে নিতে হবে হচ্ছে এই যে পি ট্যাগ রেজাল্ট আইডি, এই পি ট্যাগের এলিমেন্টকে তুলতে হবে। আপনারা এতক্ষণে অলরেডি বুঝে গেছেন যে কীভাবে আমরা এলিমেন্টকে তুলতে পারি। এলিমেন্ট তোলার জন্য আমরা করতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে রেজাল্ট টাইপের আইডি ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এটাকে আমরা পাস করে দিয়েছি। গ্রেট, আমরা পেয়ে গেছি হচ্ছে রেজাল্ট এলিমেন্ট। এইবারে এখানে এসে যদি রেজাল্ট ট্রু হয় মানে ম্যাচ হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি রেজাল্ট এলিমেন্ট ডট ইনার টেক্সট, আমরা এর আগেও ইনার টেক্সট করেছি এখানে টেক্সটকে অ্যাড করার জন্য, ইকুয়ালস টু আমরা লিখবো ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি। ওকে, আর যদি না হয় তাহলে আমরা বলবো যে ওটিপি ইজ ইনভ্যালিড। ওকে, এবার আমরা এইটুকু টেস্ট করি। ওটিপি 6023 টাইপ করা শুরু করি, 6 ওটিপি ইনভ্যালিড, দেখুন 6023 সাথে 6কে কম্পেয়ার করছে, 023 গ্রেট, ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি, আমরা পেয়ে গেলাম মেসেজটা। এবার আমরা কি করতে পারি, এই মেসেজটাকে যদি সাকসেস মেসেজ হয় তাহলে গ্রিন করতে পারি, যদি ফেলিয়ার মেসেজ হয় তাহলে এটাকে আমরা রেড করতে পারি, এই ধরনের কিছু আমরা ক্লাস কন্ডিশনালি অ্যাড করতে পারি। আমরা এখনো পর্যন্ত যে সমস্ত ক্লাস অ্যাড করেছি আমরা সমস্ত ক্লাস স্ট্যাটিক্যালি অ্যাড করেছি, তার মানে আমরা আগে থেকে জানি ক্লাসের নাম কি, সেটা অ্যাড করে সেটাকে আমরা সিএসএস এ অলরেডি তার স্টাইলকে ডিফাইন করেছি। কিন্তু আমাকে এবার কি করতে হবে, আমাকে ডাইনামিক্যালি ক্লাস অ্যাড করতে হবে। তার মানে যদি রেজাল্ট ট্রু হয় তাহলে এখানে আমাকে একটা ক্লাস অ্যাড করতে হবে, যেই তার মাধ্যমে আমি কালারটাকে গ্রিন করে দেবো। যদি ইনভ্যালিড হয় আরেকটা ক্লাস আমাকে এখানে অ্যাড করতে হবে, যার মাধ্যমে ওটাকে কালারটাকে রেড করে দেবো। এবার যখন কালারটাকে গ্রিন করব তখন রেড করার যে কালার যে স্টাইলটা ছিল সেটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে। যখন আমি কালারটাকে রেড করব তখন গ্রিনের যে স্টাইলটা ছিল সেটাকে তুলে ফেলে দিতে হবে। তার মানে আমাকে জানতে হবে ডাইনামিক্যালি কীভাবে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লাসকে অ্যাড করতে পারি কিংবা রিমুভ করতে পারি। ব্যাপারটা খুবই সোজা, সেই জন্য আমি করব রেজাল্ট এলিমেন্ট ডট, এর মধ্যে একটা প্রপার্টি থাকে যার নাম হচ্ছে ক্লাস লিস্ট। এখানে গিয়ে আমি করতে পারি অ্যাড একটা ফাংশন, এখানে আমি আমার ক্লাস নেমটা দেবো, এখানে দিলাম সাকসেস ক্লাসের নাম। সিমিলারলি এটাকে কপি করে এই ক্ষেত্রে ক্লাসের নামটা দিলাম হচ্ছে ফেইল। ঠিক আছে, তাহলে যখন রেজাল্ট ট্রু হলো ওটিপি সাকসেসফুলি ভ্যালিডেট, তখন সাকসেস বলে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, আদারওয়াইজ ফেইল বলে ক্লাস অ্যাড হয়ে যাবে। সাকসেসে গিয়ে আমি লিখবো যে টেক্সট কালারটা করে দিই গ্রিন, একটা গ্রিন বর্ডার দিই এক্সেট্রা। ফেইলে গিয়ে টেক্সট কালারটা করে দিই রেড, রেড বর্ডার দিই এক্সেট্রা। প্রথমে সাকসেসে আছি, তারপরে ফেইলে চলে গেলাম, আবার যদি সাকসেসে আসি তাহলে ফেল যেটা আমি অ্যাড করেছিলাম সেটাকে আমার রিমুভ করা উচিত। সেই জন্য প্রথমে আমি ফেলকে রিমুভ করে দেবো, রিমুভের জন্য ফাংশনের নাম হচ্ছে রিমুভ। সিমিলারলি এটাকে কপি করে এখান থেকে আমি সাকসেসকে রিমুভ করে নেবো, মানে এটাকে জাস্ট টগল করা, যেটা ঠিক আছে বোঝা গেল। তার মানে হচ্ছে আমি একবার যখন রেজাল্ট ট্রু হচ্ছে তখন ফেলকে রিমুভ করে সাকসেসকে অ্যাড করছি, না হলে সাকসেসকে রিমুভ করে ফেলকে অ্যাড করছি। এবার আমি সিএসএস এ চলে আসি। সিএসএস এ চলে এসে এই যে ওটিপি ভ্যালিডেট মেসেজ আছে এইখানে এসে তো আমার এই মেসেজটা অ্যাড হবে, এর কিছু ক্লাস আমি লিখি। এই পিটার জন্য আমি একটা ক্লাস লিখতে পারি, হয়তো একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 5 পিক্সেলের, একটা প্যাডিং দিয়ে দিলাম 2 পিক্সেলের। তাহলে ওটিপি ভ্যালিডেট মেসেজের এই পিটাকে স্ট্যাটিক যে ক্লাস অ্যাট্রিবিউটগুলো সেগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এইবারে সাকসেস আর ফেলিয়ারের জন্য আমরা লিখবো সাকসেস আর ফেলিয়ার। একবার আপনাকে এখানে দেখিয়ে দিই, আমি এখানে কিছু একটা টাইপ করি র্যান্ডামলি, ওটিপি ইনভ্যালিড। তো এইবার যখন দেখুন এখানে যখন আমি সিলেক্ট করছি ক্লাসটাকে একবার লক্ষ্য করবেন। হ্যাঁ, এখানে ক্লাস কি অ্যাড হয়েছে, ওটিপি ভ্যালিডেট মেসেজ, এটা তো ছিলই আগে এইচটিএমএল এ, তার সাথে যেহেতু এটা ফেইল কেস ওটিপি ইনভ্যালিড, সেই জন্য একটা ফেইলও অ্যাড হয়েছে এর সাথে। এবার যখন সিএসএস এর দুটো ক্লাস পাশাপাশি হয়, আগে আমরা প্যারেন্ট চাইল্ড দেখেছি যে ডিভের মধ্যে একটা ক্লাস ছিল, সেটাকে ধরে নিচে ভিতরের যে চাইল্ড ইনপুট সেটাকে ধরে আমরা স্টাইল করেছিলাম, কিন্তু এখানে ক্লাস দুটো পাশাপাশি। তাহলে আমাকে যদি ফেইলকে স্টাইল করতে হয় যেই ফেলটা শুধুমাত্র ওটিপি ভ্যালিডেট মেসেজের পাশে আছে, এটা হচ্ছে সিবলিং স্টাইল, সিবলিং মানে হচ্ছে ভাই বোন পাশাপাশি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যখন প্যারেন্ট চাইল্ড করেছিলাম তখন দুটো ক্লাসের মধ্যে আমরা একটা স্পেস গ্যাপ দিয়েছিলাম। যখন পাশাপাশি আমাকে কোনো একটা ক্লাসকে ধরতে হবে তখন কিন্তু স্পেসটা দিলে চলবে না, এটা হচ্ছে রুল। আমি আমার স্টাইল লিখবো এইরকম, ওটিপি ভ্যালিডেট মেসেজ, এর পাশে আছে সাকসেস, এর পাশে আছে ফেলিয়ার, এই জন্য এদের মধ্যে কোনো গ্যাপ নেই। আমি যখন ওটিপি বক্স লিস্ট দিয়ে নিতে চেয়েছিলাম, ওটিপি বক্স কিন্তু ছিল ওটিপি বক্স লিস্টের তলায় নিচে, তার মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে সিবলিং ভাই বোন রিলেশনশিপ, এই জন্য এইখানে ছিল হচ্ছে একটা স্পেস গ্যাপ,
এক্ষেত্রে কিন্তু কোনো স্পেস দেওয়া চলবে না, এই জন্য আমি কোনো স্পেস দিইনি। এটা একটা রুল আপনাকে মাথায় রাখতে হবে। এবার এর মধ্যে আমি সাকসেসের কিছু স্টাইল লিখতে পারি, সিম্পল কিছু স্টাইল, একটা বর্ডার দিলাম গ্রিন কালারের আর টেক্সটের কালারটা করে দিলাম গ্রিন। সিমিলারলি ফেইলের জন্য আর একটা স্টাইল করে দিলাম, যেটাতে বর্ডার দিলাম রেড কালার আর টেক্সটের কালারটা দিলাম রেড। এবার গিয়ে টেস্ট করে নিই, এটাকে বন্ধ করে দিই। ওটিপি ইজ ইনভ্যালিড অলরেডি দেখতে পাচ্ছি। এবার যদি ওটিপিটা একটা সঠিক ওটিপি আমরা দিই, এইটার জন্য 8241, দেখুন ওটিপি হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি। তাহলে আমাদের যে এটা প্রমিস ছিল প্রজেক্টে করার জন্য, সেই প্রমিসটা আমরা ফুলফিল করেছি, প্রজেক্ট আমাদের তৈরি। কিন্তু তার সাথে আমরা বলেছি যে আরেকটা জিনিস আমরা দেখব, যে এই যে ওটিপি যে এক্সপায়ারি, এটাকে ধরুন একটা 30 সেকেন্ডস বা 15 সেকেন্ডস একটা এক্সপায়ারি দেওয়ার পর নতুন একটা ওটিপি জেনারেট করে, এটা আমরা কীভাবে করতে পারি, শেষ জিনিস এই প্রজেক্টের। এবং তার সাথে আমি আপনাকে একটা টাস্ক দেবো। অলরাইট, তাহলে এক্সপায়ারি মেসেজটা দেখানোর জন্য আমরা এখানে আরেকটা পি ট্যাগ অ্যাড করি। অলরাইট, একটা এমটি পি ট্যাগ, এবং এখানে একটা আইডি দিই, যেটা নাম দিই ওটিপি এক্সপায়ার্স আইডি। এখানে এসে আমরা দেখাবো যে আপনার ওটিপি এক্সপায়ার হচ্ছে 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড, 12 সেকেন্ড, একটা টাইমার মতো এই জিনিসটা করবো। খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে এটাকে আমরা অ্যাড করে নিয়েছি। এবার আমরা চলে যাবো আমাদের জেএসে এসে এর নিচে আমরা কি করি, এই যে আইডিটা দিয়ে এই পি ট্যাগটাকে তুলি, কারণ এখানে আমাদের ইনসার্ট করতে হবে। তো আইডিটাকে কপি করে নিই একবার, করে এখানে নাম দিই ওটিপি এক্সপায়ার এলএম ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, পাস করে দিই আইডি, পেয়ে গেলাম এলিমেন্ট। এবার একটা ফাংশন আমি ক্রিয়েট করি, যেটা নাম দিই এক্সপায়ার ওটিপি। ওকে, এবার আমি কি করব ফাংশন এক্সপায়ার ওটিপির মধ্যে, আমরা সেট টাইম আউট অলরেডি শিখেছি। সেট টাইম আউটের কাজ কি আমরা একটু আগে দেখেছিলাম, যখন আমরা জেনারেট ওটিপি করছিলাম, যে একটা নির্দিষ্ট সময়ের পরে একটা ফাংশনকে এক্সিকিউট করা। এবার আমরা আরেকটা ওয়েব এপিআই ইউজ করব, যেটার নাম হচ্ছে সেট ইন্টারভাল। এই সেট ইন্টারভালের কাজ হচ্ছে, এটা কিন্তু সেট টাইম আউটের থেকে একদম আলাদা। এটা হচ্ছে যে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়ে বারবার 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 একটা ফাংশনকে এক্সিকিউট করা। সেট টাইম আউট একবারই এক্সিকিউট করে একটা নির্দিষ্ট সময়ের পরে, সেট ইন্টারভাল বারবার এক্সিকিউট করে ওই নির্দিষ্ট সময়ের পরে। তার মানে আমি যদি বলি যে প্রত্যেক 1 সেকেন্ডে একটা ফাংশন এক্সিকিউট করো, তাহলে আমি নেব হচ্ছে সেট ইন্টারভাল। আর আমি যদি বলি 1 সেকেন্ড পরে একবার একটি ফাংশনকে এক্সিকিউট করো, তাহলে আমি নেব হচ্ছে সেট টাইম আউট। এই দুটো মাথায় রাখবেন, ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? এইবারে আমি কি করব, এখানে এসে প্রথমে আমি নেব একটা সেট ইন্টারভাল। সেট টাইম আউটের মতো সেট ইন্টারভালও একটা ফাংশন নাই, সেই ফাংশনটাকে এক্সিকিউট করে একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভালে। তো সেই জন্য আমি এখানে একটা ফাংশন নেব, এবং আমি টাইম ইন্টারভাল এখানে দিই হচ্ছে 1000। আমি প্রথমে একটা কাজ করি, এই ইন্টারভালগুলোকে আমি একটা ভেরিয়েবলে নিয়ে নিই, তাতে আমার সুবিধাই হবে। ইন্টারভাল করে দিই 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে আমি এই ফাংশনটাকে এক্সিকিউট করব। এবার সেট ইন্টারভাল যখন আমি করছি, আমি তার মানে হচ্ছে বলতে চাইছি যে প্রত্যেক সেকেন্ডে এখানে এই ফাংশনটাকে এক্সিকিউট করা হোক, এবং এই ফাংশনের মধ্যে আমি বলবো যে আপনার ওটিপি এক্সপায়ার হতে যাচ্ছে, এক্সপায়ার হতে যাচ্ছে, এক্সপায়ার হতে যাচ্ছে, এক্সপায়ার হতে যাচ্ছে। এটা যখনই 15 সেকেন্ড হয়ে যাবে, তখন আমি এই যে সেট ইন্টারভালের যে বলতে থাকা, এটাকে আমি বন্ধ করতে চাই। তার মানে এই যে ইন্টারভাল, সেট ইন্টারভাল যেটা করছি, সেটাকে আমরা ক্যান্সেল করতে চাই। তো সেই জন্য আমি দেখুন কি বললাম, যে 15 সেকেন্ড পরে আমি ক্যান্সেল করতে চাই, মানে 15 সেকেন্ড পরে আমি একটা ফাংশনকে এক্সিকিউট করতে চাই। তাহলে 15 সেকেন্ড একটা টাইমের পরে একটা ফাংশনকে একবার এক্সিকিউট যদি করতে চাই, তাহলে কি ইউজ করতে হবে, সেট টাইম আউট ইউজ করতে হবে। তাহলে 15 সেকেন্ড মানে আমি আরেকটা ইন্টারভাল এখানে নিয়ে নিই, কনস্ট বলি টোটাল টাইম ইকুয়ালস টু 1500, এটা হচ্ছে 15 সেকেন্ড। 15,000 মিলি সেকেন্ড মানে 15 সেকেন্ড। ওকে, তাহলে এবার আমি বলবো নিচে যে সেট টাইম আউট, এও একটা ফাংশন নাই আমরা জানি, এবং টোটাল যে টাইম 15 সেকেন্ড পরে এই ফাংশনটাকে ও গিয়ে এক্সিকিউট করলো। এবার এই ফাংশনে কী হবে, 15 সেকেন্ড পরে এই যে ইন্টারভালটা চলছিল, এটাকে বন্ধ করতে হবে, এটাকে ক্যান্সেল করতে হবে। এটা ক্যান্সেল করার জন্য আমাকে এই ইন্টারভালের আইডিটা পেতে হবে। সেই আইডিটা কে দেয় আমাকে, যখন আমি সেট ইন্টারভাল করি, এ অটোমেটিক্যালি আইডিটা আমাকে রিটার্ন করে। তাহলে সেই আইডিটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে ধরতে পারি, সেটাকে আমি ধরি ইন্টারভাল আইডি হিসাবে। এবার যখন আমি ইন্টারভাল আইডি পেয়ে গেলাম, আমি এখানে এসে একটা ফাংশন কল করতে পারি, যেটার নাম হচ্ছে ক্লিয়ার ইন্টারভাল। এই ইন্টারভাল আইডিটাকে আমি পাস করে দিতে পারি। একদম দেখুন, লজিক এইভাবেই কিন্তু তৈরি হয়। তার মানে প্রত্যেক সেকেন্ডে আমি এখানে কিছু এক্সিকিউট করছি, 15 সেকেন্ড পরে আমি এই যে জিনিসটা এক্সিকিউট করছিলাম তার আইডিকে ধরে সেটাকে ক্লিয়ার করে দিচ্ছি, মানে ক্যান্সেল করে দিচ্ছি। অলরাইট, এইবার এইখানে এসে প্রত্যেক ইন্টারভালে আমি বলতে চাই যে ওটিপি উইল এক্সপায়ার ইন 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। এই লজিকটা আমি কীভাবে পাবো? এইবার আবার লজিক বিল্ডিং মানে প্রবলেমকে ছোটো ছোটো আকারে ভেঙে নেওয়া।
তাহলে কিভাবে করব? দেখুন আমার কাছে টোটাল টাইম আছে সেটা হচ্ছে 15,000 মিলিসেকেন্ড মানে 15 সেকেন্ড। আমার কাছে ইন্টারভাল টাইম আছে তার মানে 1 সেকেন্ড বা 1000 মিলিসেকেন্ড। তাহলে যদি আমি এবার এটাকে এরকম করি যে লেট স্লাইস ইকুয়ালস টু টোটাল টাইম ডিভাইডেড বাই ইন্টারভাল, মানে আমি কি পাবো? 15 পাবো। তার মানে আমাকে স্লাইস মানে 15টা সেকেন্ড আছে, তো টাক 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 15 পেয়ে গেলাম। এইবারে এই ফাংশনের মধ্যে কিন্তু আমি লিখতে পারি যে এই যে এলিমেন্ট আমি পেয়েছি, এই এলিমেন্ট মানে যে এই যে পি ট্যাগ, এই পি এর যে এলিমেন্ট, এখানে যদি আমাকে কোনো টেক্সট অ্যাড করতে হয় আমি জানি কীভাবে করতে হয়। ডট ইনার টেক্সট, এখানে আমি লিখতে পারি ওটিপি উইল এক্সপায়ার ইন ডলার, এই যে স্লাইস পেলাম স্লাইস সেকেন্ডস। তার মানে যখন প্রথম শুরু হচ্ছে তখন স্লাইসের ভ্যালু কত? 15,000 ডিভাইডেড বাই 1000 মানে 15। তার মানে ওটিপি উইল এক্সপায়ার ইন 15 সেকেন্ডস। এবার এরপরে আমি করে দিতে পারি কি? স্লাইস ইকুয়ালস টু স্লাইস -1, মানে স্লাইসকে আমি একটা কমিয়ে দিলাম। তার কারণ পরের ইন্টারভ্যালে যখন এই ফাংশনটা আবার কল হবে তখন স্লাইসের ভ্যালু কত হবে? 15 থেকে কমে 14। তারপরের ইন্টারভ্যালে যখন আবার কল হবে তখন 13, 12, 11, 10, এরম করতে করতে যখন 15 সেকেন্ড হয়ে যাবে তখন টোটাল টাইম এই সেট টাইম আউটটা কিক হবে। কারণ হচ্ছে 15 সেকেন্ড পরে আমি বলছি যে এই টাইম আউটটাকে ক্লিয়ার করে দিতে। তার মানে তখন এই ইন্টারভালটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না সেটা। আর আমি তখন এইখানে এসে লিখে দিতে পারি ওটিপি এক্সপায়ার্ড। এইবারে এই এক্সপায়ার ওটিপিকে আমরা কোথায় কল করব? এক্সপায়ার ওটিপিকে আমরা কল করব ওটিপি জেনারেট করার পরপরই। তার মানে যেখানে আমরা জেনারেট ওটিপি করছি, এই যে জেনারেট ওটিপি ফাংশন, ওটিপি একবার জেনারেট হওয়ার পরে তার সাথে সাথে আমরা করতে পারি এক্সপায়ার ওটিপি, মানে ওটিপি যখনই জেনারেট হলো সাথে সাথে আমি আমার এক্সপায়ারি মেসেজটা এখানে দেখছি। তাহলে চলে যাই আমি ইউআইয়ে, এই ওটিপি জেনারেট হলো 1012, এই এক্সপায়ারি হওয়া শুরু হলো 14, 13, 12, 11, চলতে থাকুক 9, 8, 7, 6, 4, 3, 2, গেট ওটিপি এক্সপায়ার্ড। এবার কি বাকি থাকলো? ওটিপি যখন এক্সপায়ার হয়ে যাবে তখন একটা নতুন ওটিপি জেনারেট করা, তাই তো? তাহলে আমরা চলে যাই আবার কোডে। ওটিপি এক্সপায়ার মানে এই জায়গাতে হবে যেখানে ওটিপি আমরা এক্সপায়ার করছি, তার মানে ইন্টারভ্যালকে যখন আমরা ক্লিয়ার করছি তারপরে এখানে এসে আমরা করে দিতে পারি জেনারেট ওটিপি, কারণ আমার কাছে জেনারেট ওটিপিতে অলরেডি আছে ফাংশন। আবার নতুন ওটিপির জন্য অটোমেটিক্যালি সেটার এক্সপায়ারি চালু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমার কোডগুলোকে আমরা স্টিচ করে নিয়েছি। তাহলে এটাকে গিয়ে টেস্ট করি। 1538, 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 9 সেকেন্ড, 1538 ওটিপিটা আছে, এটা চেঞ্জ হবে 6 সেকেন্ড, আর 4 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে চেঞ্জ হয়ে গেল 5068 হয়ে গেল, আবার 5068 চললো 15 সেকেন্ডের জন্য এক্সপায়ারি। তার মানে তার মধ্যে আপনাকে আপনার এই ওটিপিটা দিতে হবে। তাহলে এটাও কাজ করছে, ভেরি গুড, এক্সেলেন্ট। তাহলে আমরা পুরো লজিকটাকে যেভাবে ভেবেছিলাম সেভাবে করছি। এইবার আপনার টাস্কটা খুব ভালো করে বুঝুন। আমার কাছে ওটিপি একটা আছে 7859, 12 সেকেন্ডের মধ্যে যদি আমি 7859 টাইপ করে দিতে পারি সঠিকভাবে, তাহলে এই এক্সপায়ারি আপনাকে থামিয়ে দিতে হবে। কারণ হচ্ছে আমি একবার তো টাইপ করে দিয়েছি, আর তো এক্সপায়ারি দেওয়ার আপনার দরকার নেই, নতুন ওটিপি জেনারেট করার দরকার নেই। যদি আমি ফেইল করে যাই যে আমার কাছে 9392 আছে, আমি অন্য কিছু টাইপ করেছি, আমি হয়তো এরকম টাইপ করেছি কিছু, আমি এখনও ফেল করে যাচ্ছি, তখন আপনাকে চালিয়ে যেতে হবে যে ওটিপি এক্সপায়ার করা এবং নতুন ওটিপি জেনারেট করা। তার মানে আপনাকে একটা লজিক লিখতে হবে, এটাই আপনার টাস্ক এত কিছু বোঝার পরে। সেটা হচ্ছে যখন আপনার ওটিপি ম্যাচ হয়ে গেল তখন যদি আপনার এই কাউন্টারটা চলতে থাকে, এই কাউন্টারটাকে তখন বন্ধ করা। এইটাই হচ্ছে আপনার টাস্ক। এই টাস্কটাকে করবেন। যা কোড আমি লিখেছি এখনো পর্যন্ত সেই কোডটা গিটহাবে আছে, তাপাস্ক্রিপ্টের গিটহাব। তাপাস্ক্রিপ্টের গিটহাবকে প্লিজ ফলো করুন, কারণ হচ্ছে ওখানে অনেক অনেক প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছি এবং অনেক অনেক প্রজেক্ট ক্রিয়েট করবো ভবিষ্যতে। লিঙ্কটা আছে, এটাকে আপনারা ক্লোন করতে পারেন, ফোর্ক করতে পারেন এবং এর উপর আপনারা কাজ করতে পারেন। যদি কাজটা করেন তাহলে আপনার গিটহাব প্রজেক্টের লিঙ্ক নিচে কমেন্টে দিন কিংবা ডিসকর্ডে এসে দিন, সেটাকে আমি ডেফিনেটলি রিভিউ করার চেষ্টা করব। তাহলে কেমন লাগলো প্রজেক্ট? আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আমরা কিন্তু অনেকগুলো জিনিসের প্রজেক্টে কভার করেছি। আমরা ডম ম্যানিপুলেশন কভার করেছি, জাভাস্ক্রিপ্টের ওয়েব এপিআই কভার করেছি, কীভাবে লজিক নিয়ে চিন্তা করতে হয় সেটা কভার করেছি, অ্যারে আর অ্যারে লাইকের মধ্যে ডিফারেন্স কী সেভাবে সেটাকে কভার করেছি, অ্যারে লাইককে অ্যারেতে কীভাবে ট্রান্সফার করে সেটাকে কভার করেছি। এরকম অনেকগুলো জিনিস করেছি, কীভাবে আমাদের স্টাইল নিয়ে ভাবতে হয়, স্টাইলের এলিমেন্টের মধ্যে কীভাবে রিলেশনশিপ, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, সিবলিং রিলেশনশিপ, ইভেন্ট হ্যান্ডলার নিয়ে কথা বলেছি। তো
একটা ছোট্ট প্রজেক্ট কিন্তু দেখুন কতগুলো জিনিস আমরা টাচ করেছি। যে আপনাদের এই সমস্ত ছোট প্রজেক্ট করিয়ে অনেক জিনিসকে টাচ করা, তারপরে বড় প্রজেক্ট করানো, যেগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে এড করতে পারেন। এই সমস্ত কিছু করার জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, ফান্ডামেন্টালের উপরে জোর রাখতে হবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই, একটা ফান্ডামেন্টাল টপিকের ওপরে। তৈরি থাকুন সেটার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের বা যাদের জানাশোনা যারা শিখতে চায়, যারা ওয়েব প্রোগ্রামিংকে রিয়েলি রুট হিসাবে প্রজেক্টের মাধ্যমে ফান্ডামেন্টালসের মাধ্যমে শিখতে চায়, তাদেরকে বলুন তাপস্ক্রিপ্ট বাংলার কথা। বা তারা যদি ইংলিশ চ্যানেল থেকে শিখতে চায়, তাপস্ক্রিপ্ট ইংলিশ চ্যানেলের কথা। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ভালো থাকবেন, সাথে থাকবেন, শিখতে থাকবেন।